বাড়ির বড় ছেলে আজ দেশে ফিরেছে, এতে কেউই খুশি না, বরং সবাই ভয়ে আছে। আবির বাসায় ঢোকার সাথে সাথে ওকে দেখে সবাই বসা থেকে দাঁড়িয়ে গেল। আবিরের বাবা আবিরের কাছে গেলে আবির ওর বাবাকে ইগনোর করে নিজের রুমে চলে গেল। আমি জানতাম এমন কিছুই হবে। বাইরে থাকতেই যেভাবেই আমাদের সাথে কথা বলতো, আর এখন তো স্বয়ং সামনাসামনি। ছেলেটার সাথে এমন না করাই বেটার ছিল। কি দরকার ছিল ওকে দূরে পাঠিয়ে দেওয়ার? তো কি করা ছিল তখন? অনুর জন্য ও যে পরিমাণে পাগল ছিল, ওর জন্য মেয়েটা একটু শান্তিও পেত না। এখানে আসলে তো সবসময় অনুর পিছন পিছন থাকতো, এতে দুজনেরই প্রবলেম হতো। না আমাদের ছেলে মানুষ হতে পারত, না আমাদের ভাগ্নি। না খেয়ে সারাদিন অনুদের বাসায় পড়ে থাকতাম। কথাটা সত্যি, বাট এখন নিজের পাগল ছেলেকে কিভাবে সামলাবে? আমি না সামলাতে পারলেও কি হবে, একজন আছে যে ওকে সামলাতে পারবে। কে? অনু। ওর তো মনে হয় অনুকে মনে নেই। আর অনু কেন ওকে সামলাতে যাবে? অনু তো আবিরকে দু চোখেও দেখতে পারে না। কি করব কিছুই মাথায় আসছে না। আবিরের মা বাবার কথা বলার মধ্যে ওর রুম থেকে ভাঙাচোরার আওয়াজ আসতে শুরু করলো। তোমার ছেলের পাগলামো শুরু হয়ে গেছে, এবার কি করে সামলাও সেটাই দেখবো। চলো দেখে আসি। আবিরের মা বাবা ওর রুমে গিয়ে দেখলেন একটা ফটো ফ্রেম ভেঙে ফ্লোরে পড়ে আছে। কি হয়েছে আবির? তুমি এই ছবিটা কেন ভেঙেছো? তোমরা কোন সাহসে আমার রুমে অনুর ছবি লাগিয়েছো? ওকে আমি ঘৃণা করি। ওর ছবি তো দূর, ওর ছায়াও আমি দেখতে চাই না। নাও লিভ। আবির, আই সে লিভ। আবিরের মা বাবা চলে গেলেন আর আবিরকে সবাইয়ের কাছে ছেড়ে দিলেন। আবির নিজেকে কিছুক্ষণ ঠান্ডা করে গিটারটা নিয়ে ব্যালকনিতে গিয়ে বসলো। অনু, ছোটবেলায় তুই আমাকে খুব বকা খাইয়েছিস। তোর জন্য আমি আমার বাবা মা বন্ধু বান্ধবকে ছাড়া এতদিন দূরে দূরে থেকেছি। তোকে আমি ক্ষমা করব না। কি দোষ ছিল আমার সেদিন? মিথ্যা কথা বলে কি মজা পেয়েছিলি জানি না, তবে তোর এই মিথ্যা আমার মনে কতটা আঘাত দিয়েছে সেটা শুধু আমি জানি। তোর জন্য আমার বাবা পর্যন্ত আমার গায়ে হাত তুলেছিল। তোকে আমি ক্ষমা করব না, কিছুতেই না। আবির একটা দীর্ঘশ্বাস ছেড়ে গিটারের সুর তুলল। মুস্কুরানে কি वजह तुम हो, गुनगुनाने की वजह तुम हो, जिया जाए ना जाए ना जाए ना ओरे प्रिया रे, जिया जाए ना जाए ना जाए ना ओरे प्रिया रे, ओरे लम्हे तू कहीं मत जा, हो सके तो उम्र भर थम जा, जिया जाए ना जाए ना जाए ना ओरे प्रिया रे, जिया जाए ना जाए ना जाए ना ओरे प्रिया रे। আবির গিটার রেখে বাইরের দিকে তাকালো। আমি আমার মা বাবার সাথে এত রুড বিহেভ কেন করছি? ওনারা তো আর কোনো দোষ করেননি। বিদেশে পাঠিয়েছিলেন তো ভালোর জন্যই পাঠিয়েছিলেন। আমার মা বাবার সাথে এত রুড না হলেই ভালো হয়। শুধু শুধু ওনাদের মনে কষ্ট দিচ্ছি। আবির আরো কিছুক্ষণ ব্যালকনিতে থেকে রুমে গিয়ে শুয়ে পড়ল। অনুর মা অনুর রুমে এসে দেখলেন সে খাটে উপর হয়ে শুয়ে আছে, দুই পা উপরে তুলে কলম কামড়াচ্ছে আর খাতায় কি যেন লিখছে। অনু, কি করছিস? এইভাবে কেউ লেখাপড়া করে নাকি? কি করব মা? ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, আইসিটি এসব আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। একটা খবর পেয়েছিস? অনু ওর মায়ের দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল। কি খবর? আমি কোনো খবর পাইনি। কাল রাতে আবির দেশে ফিরেছে। সো হোয়াট? দেশে ফিরুক বা না ফিরুক তাতে আমার কি? আমার কিছু চাই আসে না। তুই এখনো ছেলেটার উপরে রেগে আছিস? ছেলেটা কত বছর বাদে দেশে ফিরেছে। দেখো মা, এখানে রাগারাগি করার কিছু নেই। আর তুমি ভুলেও ওই আবিরের নাম আমার সামনে উচ্চারণ করবে না। ওকে জাস্ট ঘৃণা করি আমি।
দেখিস আবার এমন যাতে না হয় পরে তুই ওর প্রেমে না পড়ে যাস। ছি, ওই গায়ের প্রেমে আমি পড়বো? কখনো না। পরের দিন অনু ওর ক্লাসমেটকে নিয়ে কথা বলতে বলতে ভার্সিটিতে যাচ্ছে। যা বাবা, আজ তো ঠোঁটে লিপস্টিকও দেইনি। এই রুমি দাঁড়া, আমি একটু লিপস্টিক লাগিয়ে নেই। রাস্তায় লিপস্টিক লাগাবি? তার চাইতে বড় কথা আয়না কোথায় পাবি? হ্যাঁ তাই তো, অনু চারিপাশে একবার চোখ বোলালো। পেয়ে গেছি। অনু দৌড়ে একটা কালো কারের কাছে গিয়ে দাঁড়ালো। তাদের গ্লাসে অনুকে দেখা যাচ্ছে। অনু গ্লাসে নিজেকে দেখে দেখে লিপস্টিক লাগাতে লাগলো। আবির তখন ফোনে কথা বলছিল। একটা মেয়েকে ওর গ্লাসের দিকে তাকিয়ে থাকতে দেখে গ্লাসটা নিচে নামিয়ে নিল। অনু পুরো ব্যাকও বনে গেছে। এই যে কারের গ্লাস নামালেন কেন? আমার কার, আমি যা ইচ্ছা তাই করব, তাতে আপনার কি? আচ্ছা ভাই, কে আপনি বলুন তো? মেয়েদের সম্মান করতে জানেন না নাকি? এখানে সম্মান কোথা থেকে এলো? আমি আপনার গ্লাস দেখে দেখে লিপস্টিক দিচ্ছিলাম, আপনি হুট করে গ্লাসটা নামিয়ে নিলেন। নিলেন, ওই গ্লাসটা আবার লাগিয়ে দিলেন না কেন? আমার কার, আমি যা ইচ্ছা তাই করব। সাজুগুজু করার আর কোনো জায়গা নাই নাকি? আসছে কারের গ্লাস থেকে লিপস্টিক লাগাবে, বাসায় কি আয়না নাই? আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আমাকে অপমান করার আপনার কোনো অধিকার নেই। এই মেয়ে, তুমি কি পাবনা থেকে পালিয়ে আসা সেই পাগল যাকে গত 14 দিন ধরে খোঁজা হচ্ছে? আপনি পাগল, আপনার 14 গোষ্ঠী পাগল। আবির অনুর দিকে একবার রাগী দৃষ্টিতে তাকিয়ে কার নিয়ে চলে গেল। অনুর পাশে একটা 7 আপের বোতল পড়ে আছে, সেটা অনু তুলে আবিরের কারে ছুঁড়ে মারো। শালা কুত্তা। রুমি এগিয়ে এলো অনুর দিকে। কি রে, কি হয়েছে? আর বলিস না, শালা লুচার আমাকে অপমান করেছে। তোকে বলেছিলাম লিপস্টিক দেওয়ার দরকার নেই। যাই হোক, ছেলেটা কিন্তু সেই লেভেলের কিউট আর হ্যান্ডসাম। ঝগড়ার সময়ও এত কিছু ফলো করিস? শুনলাম আবি নাকি দেশে ফিরেছে। হ্যাঁ তো, তোকে কে বলল? আন্টিকে বলতে শুনেছি। যখন তোকে আনার জন্য গিয়েছিলাম তখন। ওকে কি তুই আর দেখেছিস? না দেখিনি, আর দেখতেও চাই না। আচ্ছা একটা কথা বলতো, তোর কেমন ছেলে পছন্দ? আমার পছন্দ হ্যান্ডসাম, ড্যাশিং, কিউট, যাকে দেখে সবাই হা করে তাকিয়ে থাকবে। বাইরেরটা কি সব, ভেতরেরটা কিচ্ছু নয়? বাহ্যিক দেখে পাগল হোস না, ভিতরেরটা দেখ। দূর, এখানকার ছেলেরা সবাই এক। চল, আজ ক্লাস করব না, আজ দোকানপাট হেঁটে হেঁটে দেখব, তারপর যেগুলো চয়েস হবে সেগুলো কাল এসে কিনে নিয়ে যাব। অনু রুমিকে নিয়ে একটা শপিং মলে গেল। হেঁটে হেঁটে প্রত্যেক দোকানে জামা কাপড় দেখছে। কতগুলো মেয়েকে কারো দিকে তাকিয়ে থাকতে দেখে তাদের দৃষ্টি অনুসরণ করে সেও তাকালো। এ কি, এটা তো সেই ছেলেটা যে আমাকে একটু আগে আমাকে ইনসাল্ট করেছিল। রুমিও আবিরের দিকে একটু তাকিয়ে হালকা হেসে অনুকে বলল, তুই যেমন হ্যান্ডসাম, ড্যাশিং, স্মার্ট বয় চাস, এই ছেলেটা কিন্তু সেই রকমই। অনেক হ্যান্ডসাম। আচ্ছা আবির এখন কেমন দেখতে হয়েছে? কি রকম আবার হবে, যেমন খ্যাত তেমনই আছে। চল আরেক দোকানে যাই। অনু আরেকটু সামনে এগোতে পেছন থেকে আবির ওকে ডাক দিল। অনু একবার পেছনে ফিরে আবিরের দিকে তাকিয়ে চুল নাড়িয়ে চলে গেল। অনু, ওই ছেলেটা তোকে ডাকলো, তুই শুনলি না কেন? তোর চেনা নাই জানা নাই, কি দরকার তার সাথে কথা বলার? আর আমি জানি নিশ্চয়ই অপমান করার জন্য ডেকেছিল। ভালো হয়েছে চলে আসছি। আচ্ছা, আমি যে তোর কাছে আমার ডায়েরি দিয়েছিলাম, ডায়েরিটা দে। অনু হাতের দিকে তাকিয়ে দেখলো ওর হাতে শুধু বায়োলজি বই আর কয়েকটা খাতা পড়ে আছে, ডায়েরির চিহ্নও নেই। কি রে, দে। আসলে ডায়েরি আমার কাছে নাই তো। কি করেছিস আমার ডায়েরির? হারিয়ে ফেলেছি মনে হয়। হারিয়ে ফেলেছিস মানে? তুই জানিস ডায়েরির ভিতরে কত টাকা ছিল? কত ছিল? 1 টাকা না, 2 টাকা না, 5 টাকা ছিল। ও মাই গড, তাহলে তো আমি তোর কোটি টাকা হারিয়ে ফেলেছি। যত সব, চল দেখি আশেপাশে আছে হয়তো। অনু আর রুমি এদিক ওদিক তাকাতে তাকাতে আবার শপিং মলে গেল। আমার কি মনে হয় জানিস, তখন যে তোকে ছেলেটা দাঁত দিয়েছিল সেটা মেবি ডায়েরির জন্যই ডেকেছিল হয়তো, সেখানেই হয়তো পড়েছিল। অনু আর রুমি বড় বড় কদম ফেলে এগিয়ে গিয়ে দেখলো ডায়েরি ঠিক সেখানেই আছে। ডায়েরি তো পেয়ে গেছিস, এবার চল বাসায় ফিরে যাই। অনু বাসায় ঢুকে দেখলো দুটি ছেলে সোফায় বসে আছে। অনু তাদের দেখে এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল, পরে গিয়ে জড়িয়ে ধরো। ভাইয়া, তোমরা কখন এলে? একটু আগে এসেছি। তোমরা আজ ফিরছো বললে না যে? সারপ্রাইজ।
হঠাৎ কেন ফিরলে? কারণটা কি? আবির আসলো আর আমরা আসবো না তা কি করে হয়? অনু মন খারাপ করে চলে গেল। সে ভেবেছিল তার ভাইরা তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছে। অনু রুমে গিয়ে দেখলো ছোঁয়া ওর খাটে বসে বসে চিপস খাচ্ছে। কি, তোর না পেটে ব্যথা, তাহলে চিপস খাচ্ছিস যে? পেটে ব্যথা কমে গেছে। বাই দ্য ওয়ে, তুই এত তাড়াতাড়ি চলে এলি যে? ক্লাস করিনি। ও, আজ আমরা সবাই আবির ভাইয়াকে দেখতে যাব। তাকে দেখার কি দরকার? এতই যখন দরকার তাহলে সে আসুক না, আমরা কেন যাব ন্যাক্কা? এসব কি বলছিস শোনো? দেখতে যাব, এতে ন্যাকার কি আছে? আর হ্যাঁ, তুইও যাচ্ছিস? জীবনেও না। তাহলে আমিও যাব না। তুই তো জানিস তোকে ছাড়া আমি কোথাও যাই না। অনেকদিন ধরে মামার বাসায় যাই না, তাতে দেখি না। আমি পারবো না ছোঁয়া। তাহলে আমিও যাব না। ছোঁয়া মন খারাপ করে ফেললো। অনু ছোঁয়ার কাঁধে হাত রেখে বলল সে যাবে। ছোঁয়া তো অনুর যাওয়ার কথা শুনে সেই লেভেলের খুশি। আবিরদের বাড়িতে এসে অনুর মনে শুধু ধুকপুক 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 করছে। না জানি কখন আবার আবির সামনে পড়ে যায়। সোয়া, সামান্তা আর আরোহী কোথায়? ওদের তো দেখছি না। জানি না রে, দেখ কোনো রুমে বসে আছে হয়তো। অনু দেখে দেখে সিঁড়ির বাম রুমের পাশে গিয়ে দাঁড়ালো। সিঁড়ির ডান পাশের রুমে আবির ভাইয়া থাকতো, দেখি বাম পাশের রুমে আছে কিনা। অনু দরজা ঠেলে রুমে গিয়ে দেখলো রুম একেবারে অন্ধকার। পাশের রুমের আবছা আলোতে কিছু কিছু দেখা যাচ্ছে। এই দিনের বেলার রুমটাকে কে এত অন্ধকার করে রেখেছে? অনু টেবিলের কাছে গিয়ে দেখলো 2 সেট বই। এক সেটে আরোহীর নাম লেখা আর এক সেটে সামান্তার। তাহলে তো এই রুমে আরোহী আর সামান্তা থাকে। অনু আস্তে আস্তে খাটের দিকে এগিয়ে গিয়ে দেখলো কে যেন কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। এটা তো নিশ্চিত সামান্তা, ওর এই দিনের বেলায় ঘুমানোর অভ্যাস। অনু আর কিছু না ভেবে ব্যক্তিটির পাশে গিয়ে শুয়ে পড়লো। আস্তে আস্তে পেছন থেকে হালকা জড়িয়ে ধরলো। সামান্তা, এখনো ঘুমাবি নাকি? এতদিন পর তোদের বাসায় আসলাম, কোথায় একটু ভালো মন্দ গল্প করব, তা না পড়ে পড়ে ঘুমাচ্ছে। অনুর হাত গেল ওর পাশে শুয়ে থাকা ব্যক্তিটির মাথায়। এমা, এর দিকে চুল ছোট ছোট, তার মানে এটা ছেলে, কিন্তু কে এটা? অনু লাফ দিয়ে খাট থেকে নেমে জুতো পায়ে না দিয়ে হাতে নিয়ে ভোদৌড়। পথেই সামান্তার সাথে দেখা। কি রে, তুই এমন পাগল ছাগলের মতো ছুটছিস কেন? তুই এখানে, তাহলে রুমে কে? রুমে তো আবির ভাইয়া, ভাইয়ার রুমে শ্রাবণ ভাইয়া ঘুমিয়ে আছে, তাই ভাইয়া আজ আমার রুমে ঘুমিয়েছে। ও ঠিক আছে। আচ্ছা রুহি কোথায়? ও ছোঁয়ার সাথে ছাদে আছে। অনু সিঁড়ি বেয়ে নিচে নামছে আর নিজেকে বকাঝকা করছে। ও আল্লাহ গো, আমি কিনা আবির ভাইকে জড়িয়ে ধরেছি। আহ, এই খ্যাটকে, ছি ছি ছি, ভাবতেই কেমন গা গুলিয়ে আসছে। কি হয়েছে অনু? কি বকবক করছো? কিছু না মামি, এমনি। আবিরের সাথে দেখা হয়েছে? না মামি। রাতে ছাদে একা দাঁড়িয়ে আছে অনু আর এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে। বিকেলে এসেছিল, রাত হয়ে গেছে। একবারও আবিরের সাথে দেখা হয়নি। অনুরও কেন জানি আবিরকে দেখতে খুব মন চাইছে, খুব। এই প্রথম আবিরদের বাড়িতে এসে সে মন খারাপ করেছে। আগে যখন আসতো তখন আবির অনুকে নিয়ে ছাদে যেত, খেলা করত, ওর জন্য ফুল এনে কানে গুঁজে দিত। কিন্তু এখন এসব কিচ্ছু নেই। ছাদে অন্য কারো উপস্থিতি টের পেয়ে পাশে তাকিয়ে দেখলো একটা ছেলে কিছুটা দূরে পিছন ফিরে দাঁড়িয়ে আছে। অনু ছেলেটির দিকে এগিয়ে গেল। কে আপনি? কোনো মেয়েলি কণ্ঠ শুনে আবির পেছন ফিরে তাকালো। আবিরকে দেখে অনু যেমন শক খেয়েছে তেমন আবিরও। আপনি আপনি এখানে কি করেন, তাও এত রাতে? সেম কোশ্চেন তো আমারও। আপনি এখানে কি করেন? আমি এখানে কি করি মানে? এটা আমার মামার বাসা, এখানে আমি থাকবো না তো কে থাকবে? সিরিয়াসলি, এটা আমার নিজের বাসা, এখানে আমি থাকবো না তো কি আমার ভূত থাকবে নাকি? আপনার বাসা মানে? কি নাম আপনার? আবির রহমান চৌধুরী নামটা নিশ্চয়ই শুনেছেন। আপনি আবির? কিন্তু এটা কিভাবে সম্ভব? কেন সম্ভব নয়? তা আপনার নামটা কি? আমার নাম না, কিছু না। অনু দৌড়ে নিচে চলে গেল। আবির অনুর যাওয়ার পারে তাকিয়ে তাচ্ছিলের হাসি দিল। ড্রয়িং রুমে বসে আছে সবাই। অনু বারবার আবিরের দিকে আর চোখে তাকাচ্ছে। আবির ব্যাপারটা বুঝে পিছনে ফিরে বসলো। বাহ, এত অ্যাটিটিউড! অবশ্য অ্যাটিটিউড থাকারই কথা। অনু, আমরা সবাই গল্প করছি, তুমি কিছু বলছো না যে? এমনি মামি, ভালো লাগছে না। অনুর মা চা মুখে দিতে দিতে বললেন, তা ভাবি, ছেলে মেয়ের বিয়ে দিচ্ছেন কবে?
আবির যদি হ্যাঁ বলে তাহলে আলহামদুলিল্লাহ। আবির যখন বাহিরে ছিল তখন ওর জন্য একের পর এক মেয়ে দেখতাম আমি, আর সবগুলো মেয়েরই ফটো কালেক্ট করে রেখে দিয়েছি। দাঁড়া, আমি নিয়ে আসছি। আবিরের মা হাতে করে কতগুলো ফটো এনে সেগুলো সেন্টার টেবিলে রাখলেন। ভাবি দেখেন তো মেয়েগুলো কেমন, অনু, ছোঁয়া, তোমরাও দেখো। ওরও শুধু আবিরের দিকে তাকাচ্ছে, ওর যেন বিশ্বাসই হচ্ছে না যে এটা আবির। আবির কিচ্ছু বলছে না, আরো ভুসকি হেসে ফোন দিচ্ছে। হয়তো আবিরও বিয়েতে রাজি, তাই অনু মন খারাপ করে ছবিগুলো হাতে নিল। সবাই খুব কিউট মামি, আমার সবাইকে খুব ভালো লেগেছে। এক কাজ করো, সবাইকে তোমার পুত্রবধূ করে বরং নিয়ে আসো। অনুর কথা শুনে সবাই হেসে দিল, কিন্তু আবির অনুর এই কথা শুনে ভ্রু কুঁচকে ফেল। সবাই কিউট হলেও তোমার চাইতে কিন্তু কিউট না। কি যে বলো না মামি, এরাই কিউট। এই দেখো সাদা ড্রেস পরা মেয়েটা কিন্তু বেশ কিউট, একে মানাবে। এবার আবির রেগে সোফায় ফোন ছুঁড়ে মেরে দাঁড়িয়ে গেল। লিসেন, আমি কাকে বিয়ে করব না করব সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার, আর এই ব্যাপারে কেউ ইন্টারফেয়ার না করলেই আমি সবচাইতে বেশি খুশি হব। তাই আমার বিয়ের বিষয় দয়া করে আমার উপরে ছেড়ে দেন, কারো নাক গলানোর দরকার নেই। অনু আবিরের কথা আর ওর তাকানো দেখে চোখ নামিয়ে নিল। আবির, এতে রাগ করার কি আছে? বসো, বলছি। জানো না বড়দের সামনে উঁচু গলায় কথা বলতে নেই? এত রাগ আসে কোথা থেকে তোমার? আবির ওর মায়ের কথায় সোফায় বসে গেল। ওর চোখে অজাতে পানি চলে এসেছে। কোনো রকমে চোখের পানি আড়াল করে মেকি হেসে মামির দিকে তাকালো। তা নাজনীন, তুমি কবে তোমার বাচ্চা কাচ্চাদের বিয়ে দিচ্ছ? আমার বাচ্চারা সবাই বিয়ের বয়সের। ছোঁয়া আর অনু তো যমজ বোন, আর আদিল আর আদনান ওরাও যমজ। ওদের ম্যাচুরিটি হলেও কিন্তু ছোঁয়ার অনুর চাইতে ম্যাচুরিটি কম, তাই আমি চাচ্ছিলাম অনুর বিয়েটা আগে দিয়ে দিতে। এসব কি বলছো তুমি মা? এইসব কথা কোথা থেকে আসছে? প্লিজ এখন এসব থাক না। আমরা কি বিয়ে নিয়ে ডিসকাস করতে এসেছি নাকি? এসব পরে বলা যাবে। আর দেখো, সোয়ার ম্যাচুরিটি কিন্তু এতটাও কম নয় যতটা তুমি মিন করছো। শ্রাবণ হাতে দুটো চিপসের প্যাকেট নিয়ে ড্রয়িং রুমের দিকে আসতে আসতে বলল, ফাইনালি সোয়ার তাহলে বিয়ে হচ্ছে, তাই তো সোয়া? মোটেও না, মা কি বললো শুনলে? আমার এখনো ম্যাচিউরিটি হয়নি। হ্যাঁ, এইটাই তো আমার সবচাইতে বড় সমস্যা। কিছু বললে শ্রাবণ ভাইয়া? না, আর তোকে না বললাম আমাকে ভাইয়া না ডাকতে? ভাইয়া ডাকলে কেমন যেন লাগে। ভাইয়াকে তো ভাইয়াই ডাকবো, তা কেন না করছো ভাইয়া ডাকতে? এমনি। এই নে, তোর জন্য চিপস এনেছি। ব্যাপার কি, আমার জন্য আনলে আর কারোর জন্য তো আনলে না? তুই যেমনটা ভাবছিস তেমনটা না। শুনলাম তুই নাকি চিপস খেতে ভালোবাসিস, তাই তোকে দিলাম। না খেলে দিয়ে দে, আমি চিপস সামান্তাকে দিয়ে দিচ্ছি। জীবনেও না। আবিরের মা ওর মায়ের সাথে কিছুক্ষণ গল্প করে ঘড়ির দিকে তাকিয়ে বললেন, রাত 12টা হয়ে গেছে, বাচ্চাদের খিদে পেয়েছে বোধ হয়। কিন্তু আদনান আর আদিল কোথায়? ওদের তো অনেকক্ষণ যাবত দেখছি না। হ্যাঁ তাই তো। অনু, ওদের ফোন লাগাতো। হ্যাঁ মা। অনু আদনানের ফোনে কল দিলে কিছুক্ষণ রিং হওয়ার পর ফোন রিসিভ হলো। হ্যাঁ অনু বল। কোথায় তোমরা? এই তো একটু বাইরে এসেছি। কোনো সমস্যা হয়েছে কি? না, ডিনার করতে আসো। আচ্ছা। কি বললো? আসছে। আবিরের মা আর অনুর মা মিলে খাবার বেড়ে টেবিলে রাখছে। মা, আমি রুমে যাচ্ছি, আমি ডিনার করব না। সে কি, কেন করবে না আবির? আমার খিদে নেই। আবির একবার অনুর দিকে তাকিয়ে অননির রুমে চলে গেল। বুঝতে পেরেছি, আমি থাকলে সে খাবারই খাবে না। কাল সকালে আমি বাড়ি চলে যাচ্ছি। আবির এতটা ঘৃণা করে আমাকে। কি রে অনু, তোর আবার কি হলো? খেতে আয়। অনু মাথা নাড়িয়ে টেবিলে গিয়ে বসলো। আরোহীর রুমে এসে পায়চারি করছে অনু, কারণ কিছুক্ষণ আগেই আবিরের মা বাবা বলে দিয়েছে অনুরা যাতে আরো 2 দিন থাকে। অনু পায়চারি করছে আর আরোহীর দিকে ভ্রু কুঁচকে তাকাচ্ছে। কার সাথে এত সময় ফোনে কথা বলছে কে জানে। অনু শেষমেশ বিরক্ত হয়ে আরোহীর কান থেকে ফোনটা ছো মেরে নিয়ে নিল। এটা তো নাম্বার, কারণ নামও সেভ করা নেই। কার সাথে ফোনে কথা বলছিলে রুহি? সত্যি করে বলতো। আমার এক কলেজ ফ্রেন্ড ঝুমার সাথে কথা বলছিলাম। সত্যি তো? হ্যাঁ রে বাবা। ফোনটা রেখে দিয়েছে, তা না হলে আজ সত্যিটা ফাঁস হয়ে আসতো। দূর, ঘুমাতো।
রাত 1টা। অনু শুয়ে এপাশ ওপাশ করছে, কিছুতেই ঘুম আসছে না তার। ধর সামান তার ছোঁয়ার কাছে যাই, এই রুহির পাশে ঘুমালে চোখে ঘুমও আসবে না। যাই গিয়ে দেখি ওই বান্দরনে দুইটা কি করছে। অনু রুম থেকে বেরিয়ে গেল আর ওই রুম থেকে সামনের রুমের ডান পাশের রুমটাতে গিয়ে সোজা ঢুকে পড়লো। গরম বেশি লাগার কারণে আবির তখন সবেমাত্র শাওয়ার সেরে রুমে আসছিল। এত রাতে অনুকে দেখে সে ঘাবড়ে গেল। অনু ও আবিরকে দেখে জিভে কামড় দিয়ে চোখ বন্ধ করে ফেলল। কারো রুমে আসতে গেলে নক করে আসতে হয়, সেটাও কি জানো না তুমি? সরি আমি জানতাম না এটা আপনার রুম। জানতে না, নাকি ইচ্ছে করে এসেছো? আর এই রুমকে অন্য কারো রুম ভাবার কি আছে? তুই সবসময় দেখেছো যে আমি এই রুমে ঢুকি, যেহেতু আমি এই রুমে আসি তখন নিশ্চয়ই এটা আমার রুমই হবে। আমি ফলো করিনি অতটা। আবির এবার অনুর কাছে গিয়ে ওকে দেয়ালের সাথে চেপে ধরলো। কেন আসো তুমি আমার আশেপাশে? আমি যে তোমাকে একটুকু সহ্য করতে পারি না। আমি অনেক কষ্টে নিজেকে গুছিয়ে নিয়েছি শুধুমাত্র তোমার জন্য, তাই নেক্সট টাইম আমার আশেপাশে আসবে না, বলে দিলাম। অনু এবার ফুপিয়ে কেঁদে দিল। আবির এমনভাবে ওকে চেপে ধরেছে যেন এখনই হাত একেবারে ভেঙে যাবে। আবির অনুর চোখে পানি দেখে ওকে ছেড়ে দিল। যা বললাম তা যেন স্মরণ থাকে। নাও গেট আউট ফ্রম হেয়ার। আপনি খুব খারাপ, খুব। আমি বললাম তো যে আমি জানতাম না এটা। জানলে কখনো আসতাম নাকি? অনু চোখ মুছে রুম থেকে বেরিয়ে গেল। আবির কপালে হাত দিয়ে সোফায় বসলো। তখন ওর সাথে এমন বিহেভ না করলে পারতাম, কিন্তু আমারই বা কি করার ছিল? ওকে কাছে দেখলে যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আবির নিজের মুড ঠিক করার জন্য গিটার হাতে ব্যালকনিতে গেল। বড় ইচ্ছে করছে থাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামড়ে এসে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানালায়। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। আবির গান গেয়ে ওর রুমের দরজার দিকে তাকাতে দেখলো কারো ছায়া দেখা যাচ্ছে। রুমে আবছা আলো থাকায় ছায়াটা যেন আরো প্রকটভাবে দেখা যাচ্ছে। আবির মুচকি হেসে ওর গিটারের দিকে তাকালো। আগেও অনু এমন করতো, এখনো করে। আগে আবিরের সাথে যখন রাগ করতো তখন আবির ওর রুমে এসে গিটার বাজাতো, গান গাইতো। আবির জানে ওর গান শুনলে অনুর মন ভালো হয়ে যায়। আজও আবির এই জন্যই গান গেয়েছে। ও জানতো অনু ওর গান শোনার জন্য আসবে। ওর ধারণাই সত্যি হলো। আবির গিটার রেখে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। অনু আবিরকে এভাবে ওর সামনে দেখে চমকে গেল। আর লজ্জায় কাঁচুমুচু হয়ে মাথা নিচু করে নিল সে। কি হলো, তুমি এখনো যাওনি কেন? ওই আসলে। কি আসলে বলো? আসলে আমার কানের দুল আপনার দরজার কাছে পড়ে গিয়েছিল, তাই নিতে এসেছিলাম। বাহ, মিথ্যা বলতে শিখে গেছো। অনু কথাটা বলে সেখান থেকে কেটে পড়লো। আবির অনুর দিকে একবার তাকিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়লো আর মনে করতে লাগলো আজ থেকে 11 বছর আগের ঘটনা। অনুর বয়স তখন 10 বছর আর আবিরের 16 বছর। অনু যখন পৃথিবীতে এসেছিল তখন সবচেয়ে বেশি খুশি আবিরই হয়েছিল। অনুর প্রতি ওর কেমন জানি টান অনুভব হতো। আবির সবসময় অনুর কেয়ার করতো, ওর পাশাপাশি থাকতো। কাউকে ওর সাথে সহ্য করতে পারতো না, তাই সে নিজের বাড়ি ছেড়ে অনুদের বাড়িতে এসে পড়ে থাকতো। এতে অনুর অস্বস্তি হতো, কারণ আবির যতদিন ওদের বাড়িতে থাকতো ততদিন আবির ওকে অন্য কোনো ছেলের সাথে কথা বলতে দিত না, মিশতে দিত না। অনু ছোটবেলা থেকে নেগেটিভ মাইন্ডেড ছিল, তাই আবিরের এমন ব্যবহার ওর কাছে ভালো লাগতো না। আবিরকে বিদায় করার জন্য ওকে খ্যাত গাইয়া বলে অপমান করতো। আবির অনুর কথায় কষ্ট পেলেও সেসব গায়ে মাখতো না। আরেকদিন অনু ওর রুমে বসে বসে পড়ছিল। আবির তখন ওর কাছেই যাচ্ছিল। ফ্লোরে তেল পড়ে থাকাতে সেটাতে স্লিপ খেয়ে অনুর উপরে পড়ে যায়। অনু চিৎকার করে উঠলো। তারপর আবিরকে খারাপ, নষ্টা এসব বলে অপমান করতে লাগলো। বিষয়টা জানাজানি হয়ে গেলে আবিরের বাবা আবিরকে খুব মারেন। তারপর ওকে নিউ ইয়র্কে ওর চাচার কাছে পাঠিয়ে দেন। এসব মনে পড়তেই আবিরের চোখ পানিতে ভেসে উঠলো। হ্যাঁ ফুপিমণি ঠিক কথাই বলে। অনুর ম্যাচুরিটি একটু বেশি, না হলে 10 বছরের একটা মেয়ে এভাবে কোনো কথা বলবে? সেদিন আমি তোর উপরে ইচ্ছে করে পড়ে যাইনি, তেল ছিল সেখানে, আর তেলটাকে ফেলেছিল ছোঁয়া। হ্যাঁ বাবা আমাকে ফোন করে বলেছিলেন যে ওনারা আমাকে বুঝতে ভুল হয়েছে,
ছোঁয়া চুলে তেল দিতে গিয়ে ফ্লোরে তেল ফেলেছিল, আর আমি সেখানে স্লিপ খেয়েই তোর উপরে পড়ে গেলাম। অনু, তোর কি একটুকু অনুশোচনা হয় না? হ্যাঁ, আমার অনুশোচনা হয়। আমার ম্যাচিউরিটি বেশি থাকলেও তখন এতটাও ম্যাচিউরিটি ছিল না, যার উপরে ভিত্তি করে আমি বুঝতে পারবো যে আবির আমাকে ভালোবাসতো। আবিরের বয়স তখন 16 ছিল, পর্যাপ্ত বয়সে ছিল। আমাকে কারোর সাথে মিশতে না দেওয়ার কারণ তখন না বুঝতে পারলেও এখন পাচ্ছি। এইসব যে আবিরের ভালোবাসার ইঙ্গিত ছিল। আবিরকে খুব অপমান করেছি, কিন্তু তবুও সে আমার পেছন ছাড়েনি। কিন্তু শেষে আমি এটা কি করেছিলাম? ছি ছি ছি। না, আবিরের জায়গায় ঠিক আছে। ও যদি আমার জন্য নিউ ইয়ারকে 10-11 বছর কাটিয়ে আসতে পারে, তাহলে আমি কেন ওর থেকে দূরে থাকতে পারবো না? আবির আমাকে কয়েকটা কথা শুনিয়েছে, তাতেই আমার এত খারাপ লেগেছে। আর আমি যে তাকে প্রতিনিয়ত অপমান করে গিয়েছি, কতই না খারাপ লেগেছিল তখন আবিরের। চোখের কাঠিস বেয়ে জল গড়িয়ে পড়ছে। ওর চোখের জল বসে কাঁধ হয়ে শুয়ে পড়ল। দুই মানুষ একই বাড়িতে, একজন করিডোরের ওপারে আর একজন এপারে। দুজনের চোখেই ঘুম নেই, দুজন দুজনের কথা ভেবে চোখের জল ফেলছে। সকালে অনু ফ্রেশ হয়ে নাস্তা না করে ছাদে চলে গেল। আপাতত প্রকৃতির বাতাস ফিল করার দরকার, কিন্তু সেখানে গিয়েও অনু বেশিক্ষণ টিকতে পারল না। আবির চলে এলো। অনু আবিরকে দেখে তাড়াতাড়ি ছাদ থেকে নেমে গেল। কি হয়েছে বলতো অনু? তোর চোখ মুখ এমন লাল হয়ে আছে কেন? না ভাইয়া, তেমন কিছু হয়নি। মিথ্যে বলছিস? না ভাইয়া। তাহলে নাক টানছিস কেন? এমনি। তোকে কেমন অস্বাভাবিক লাগছে, কি হয়েছে সত্যি করে বল। ট্রাস্ট মি ভাইয়া, কিচ্ছু হয়নি। শ্রাবণ সবার জন্য শপিং করেছে। ওরও বুঝতে পারছে না শপিং করার মানে কি, তাই সামান্তাকে জিজ্ঞাসা করলো, আজ আমরা সবাই মামার বিয়েতে যাব, তোরাও যাচ্ছিস, আর এই জন্যই তোদের আরো 2 দিন রাখা হয়েছে। আমি যাব না, প্লিজ। কেন যাবি না? এমনি। দেখ, এমনি বললেই তো হবে না, তোকে যেতে হবে মানে যেতেই হবে। ওরও একটা পার্পল কালারের মধ্যে পাথরের খচিত জর্জার শাড়ি পরেছে, সাথে হাই হিল জুতো। অনুর একটা প্রতিভা খুব ভালো, ও শাড়ি পরতে জানে খুব সুন্দর করে। এখন চাচ্ছে বাকিদের শাড়ি পরিয়ে দিতে। অনুর নিজের চুড়ি ঠিক করতে করতে সামনে এগোচ্ছিল। আবিরও তখন ব্লেজার হাতে করে শ্রাবণের কাছে যাচ্ছিল। অনুর জুতা ওর শাড়ির কুচিতে পড়ে যাওয়ার জন্য সে তাল সামলাতে না পেরে আবিরের উপর পড়ে গেল। আবিরের হাত থেকে ব্লেজার পড়ে গেছে। সে এক হাত দিয়ে অনুর কোমর চেপে ধরেছে, আর এক হাত দিয়ে দরজার কার্নিশ। অনু এক চোখ বন্ধ করে আরেক চোখ খুলে আবিরের দিকে তাকালো। আবিরকে ওর দিকে ভ্রুকুচকে তাকিয়ে থাকতে দেখে সে চট করে আবিরের থেকে দূরে সরে এলো। আমি এক্সট্রিমলি সরি, আসলে আমি লক্ষ্য করিনি। হ্যাঁ, যখন তুমি আমার উপরে পড়বে তখন কিচ্ছু না, আমি পড়লেই তো নষ্ট খারাপ হয়ে যাই। অনু আবিরের খোঁচা দেওয়া কথা শুনে মাথা নিচু করে নিল। আবিরও ব্লেজারটা তুলে সেখান থেকে চলে গেল। হ্যাঁ আল্লাহ, আমার সাথে কেন এমন হয়? যত যাচ্ছি আবিরের সামনে পড়বো না, তত যেন আরো বেশি ওর সামনে পড়ছি। ছোঁয়া সেরি রেলিং ধরে দাঁড়িয়ে আছে। শ্রাবণ সোয়াকে দেখে সিটি বাজাতে বাজাতে ওর সামনে গিয়ে দাঁড়ালো। বাহ, কি সুন্দর লাগে তো আজকে তোমারে। তুমি আমার মনটা কায়রা নিলা। তোর এসব কি বলে? সত্যি তোকে খুব সুন্দর লাগছে, এক কথায় অসাধারণ। তোমাকে ওই পাঞ্জাবিতে খুব স্যুট করেছে, এক কথায় বিউটিফুল। যাক, অবশেষে সোয়া আমার দিকে একটু নজর দিল। সামান্তা শাড়ি পরে ফোনে কথা বলছিল। আদনান তখন ওর রুম থেকে পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে বেরোচ্ছিল। সামান্তাকে দেখে এই মুহূর্তে যেন ও একটা ভ্রমে চলে গেছে। সামান্তা আদনানকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে ফোন কেটে ওর দিকে এগিয়ে এলো। কি হয়েছে বলো তো তোমার? নাথিং সামু, তোকে খুব সুন্দর লাগছে। জানি আমি, তবে তুমি কি জানো তোমাকে আমার চাইতে আরো কত গুণ বেশি সুন্দর লাগছে? সামান্তা কথাটা বলে মুচকি হেসে চলে গেল। আদিল রুমে আয়নার সামনে দাঁড়িয়ে পারফিউম দিচ্ছে, আর আরোহী দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এত সময় ধরে দাঁড়িয়ে আছিস কেন? আমি দেখতে চাই আদিল খানকে আমার পছন্দ করা পাঞ্জাবিতে দেখতে কেমন লাগে। আদিল পারফিউম ড্রেসিং টেবিলে রেখে মুচকি হেসে আরোহীর দিকে এগিয়ে গেল। ইউ নো হোয়াট, আমাকে সব কিছুতেই স্যুট করে। জানি আমি। তা কেমন লাগছে? খুব সুন্দর। গাড়ি ঠিক করা হয়েছে দুটো, একটাতে বড়রা আরেকটাতে ছোটরা। অনু গাড়িতে উঠে দেখলো সিট ফুল, ওর বসার জায়গা নেই। এ কি, আমি কোথায় বসবো? ফ্রন্ট সিটে।
অনুর সামনে তাকিয়ে দেখলো আবির ড্রাইভিং সিটে বসে আছে। ইম্পসিবল, আমি ফ্রন্ট সিটে বসে যেতে পারবো না। প্লিজ শামু, তুই যা। পারবো না। সামু, রুহি বেশি ন্যাকা ভালো লাগে না। ওর যাওয়ার হলে যেন তাড়াতাড়ি সিটে বসে পড়ে, না হলে যেন চলে যায়। আমি টাইম লস করতে পারবো না। অনু আবিরের কথা শুনে রেগে গাড়ির দরজা করে থপ করে ফ্রন্ট সিটে বসে গেল। আবির অনুর দিকে তাকিয়ে ওর অজান্তেই মুচকি হাসলো। আবিরকে হাসতে দেখে বাকিরাও সবাই হেসে দিল। সবাইকে হাসতে দেখে আবির ওদের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে গাড়ি স্টার্ট দিল। আবির ড্রাইভিং করছে আর অনুর দিকে আর চোখে তাকাচ্ছে। অনু একবারের জন্য আবিরের দিকে তাকাচ্ছে না বা তাকায়নি। গাড়ির জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে সে। অনু গাড়ি থেকে নামতে যাবে, হঠাৎ আবিরকে ওর খুব কাছে দেখে সে ভীষণ ঘাবড়ে গেল। আবির অনুর দিকে এগিয়ে যাচ্ছে। অনু আবিরের দিকে একবার তাকিয়ে চোখ বন্ধ করে নিল। এই মুহূর্তে অনু একেবারে ফ্রিজ হয়ে গেছে, নড়াচড়ার শক্তিও পাচ্ছে না। অনেকক্ষণ হয়ে গেছে। অনু চোখ খুলে দেখলো আবির বোতল থেকে পানি খাচ্ছে। অনুর কাছে এবার স্পষ্ট হলো আবির পানির বোতল নেওয়ার জন্য অনুর দিকে এগিয়ে এসেছিল, কারণ বোতলটা অনুর পাশে একটা মিনি ব্যাগে রাখা ছিল। অনু বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে একাই বকবক করছে। বাকিরা সবাই আগেই চলে গেছে। এখান থেকে তাদের মামার বাড়িতে হেঁটে হেঁটে যেতে হবে। আবিরও গাড়ি থেকে নামছে না। অনু আবিরের দিকে বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে নিজেই সামনে এগিয়ে যেতে লাগলো। মাটির রাস্তা, তার মধ্যে আবার উঁচু নিচু। অনুর পায়ে হিল জুতা থাকার কারণে সে বারবার পায়ে মোচড় খাচ্ছে, এতে পাও ব্যথা করছে। দূর শামু, রুহি, সোয়া ওরা আমাকে ফেলে রেখে চলে গেল। কেন যে তখন ঘুমাতে গিয়েছিলাম, যদি না ঘুমাতাম তাহলে হয়তো এত বড় বিপদে পড়তে হতো না। এখন কি করব আমি? অনু এবার জুতা হাতে নিয়ে নিল। বর্ষাকাল হওয়াতে রাস্তার চারিপাশে খাল বিল সব পানিতে টইটুম্বর। অনু চারদিকে তাকিয়ে দেখছে আর হাঁটছে। পিছনে তাকিয়ে দেখলো আবির ওর থেকেই কিছুটা দূরে এগিয়ে আসছে। অনুর দৃষ্টি সামনে পড়তে দেখলো পাড়ার ওপর একটা হলদেটে সাপ গোল হয়ে বসে আছে। অনু এটা দেখে ভয়ে চোখ বন্ধ করে নিল। এই প্রথম এত কাছ থেকে সে সাপ দেখছে। অনুর সামনে একবার পেছনে একবার তাকিয়ে আবিরের কাছে দৌড়ে চলে গেল। কি হয়েছে? তুমি আবার ইউটার্ন মারলে যে? আসলে সামনে সাপ আছে, আমি ভীষণ ভয় পাই সাপকে। আবির আরেকটু এগিয়ে দেখলো সত্যি এখানে সাপ আছে, ঢোড়া সাপ। আবির সাপের দিকে একবার তো অনুর দিকে একবার তাকিয়ে সাপকে পেরিয়ে সামনে চলে গেল। আবির জানে এই সাপ কামড় দেয় না, আর দিলেও ক্ষতি হয় না। অনু আবিরকে সামনে এগিয়ে যেতে দেখে কেঁদে দিল। সে কি করে যাবে যদি কামড় বসিয়ে দেয়? অনু মনকে শক্ত করে নিল, মরে গেলে মরে যাবে, তারপরও আবিরকে দেখিয়ে দেবে, সেও ভয় পায় না। অনু আল্লাহর নাম জপ করে সাপকে ক্রস করে গেল। আবিরও একবার পেছনে তাকিয়ে পকেটে 2 হাত গুজে অ্যাটিটিউড নিয়ে হাঁটতে লাগলো। অ্যাটিটিউড দেখানোর আর জায়গা পান না? নিজেকে কি মনে করে আল্লাহই জানে। আবির অনুর খোঁজা দেওয়া কথা শুনে ওর দিকে ভ্রু কুঁচকে তাকালো। তুমি আমাকে কি বলেছো? আমি কাউকে কিছু বলিনি। অনু বিয়ে বাড়ির সামনে এসে জুতো পায়ে দিল, পা এখনো ব্যথা করছে। অনুকে দেখে সামান্থা ওর দিকে এগিয়ে এলো। কি রে অনু, এত সময় কেন লেগেছে তোর? তুই বলছিস সেই কথা? যখন ফেলে চলে এসেছিস তখন কই ছিল তোর এই কথা? সরি রে, তুই তখন ঘুমিয়ে পড়েছিলি, তাই তোকে ডাক দিইনি। তোর তো আবার ঘুম না হলে মাথা ব্যথা করে। তোর কি মনে হচ্ছিল আজ আমি গাড়িতেই ঘুমিয়ে সারা রাত কাটিয়ে দেই? না তেমনটা না, অ্যাকচুয়ালি বাই দ্য ওয়ে ভাইয়া কোথায়? তোর ভাইয়ের খবর কি আমি রাখি নাকি? গিয়ে দেখ পারলে কোথায় আছে। ওরে বাবা, এত রাগ! আবির সোফায় বসে আছে আর অনু চেয়ারে। হুট করে একটা মেয়ে এসে আবিরের পাশে বসে পড়ল। আবির তার দিকে একবার তাকিয়ে হেসে দিল। আর ওই মেয়েটাকে দেখে ভীষণ রাগ লাগছে। আরও রাগ লাগছে আবিরকে ওর দিকে তাকিয়ে হাসতে দেখে। মেয়েটি আবিরের কানে কানে বলল, কি ব্যাপার আবির? আগে তো আমাকে দেখে প্রচন্ড বিরক্ত হতে, আজই প্রথম আমার দিকে তাকিয়ে হাসলে তুমি। নিজেকেই নিজের কাছে খুব আনন্দিত লাগছে। আবিরও মেয়েটির দিকে তাকিয়ে মুচকি হাসলো। মেয়েটি একবার আবিরের দিকে তাকিয়ে ভালো করে তাকিয়ে বলল, ওয়াও আবির, তুমি তো দেখছি আগের চাইতো আরো বেশি হ্যান্ডসাম হয়ে গেছো। হ্যাঁ, আমার ভাই হ্যান্ডসাম ড্যাশিং। এখন কি হয়েছে? এক্স্যাক্টলি, সত্যি নীলা আপু, তুমি পারো বটে। এই তোদের এত সমস্যা কেন? কারণ আমরা অনুর ভাগ কাউকে দিতে চাইছি না। আবির সামান্তার কথা শুনে ওর দিকে রাগী দৃষ্টিতে তাকালো। আবিরের তাকানো দেখে সামান্তা একটা ঠোক গিলে নিজেকেই নিজে গালিগালাজ করতে লাগলো। তোর কথায় তালে তালে মুখ ফুসকে কি বলে ফেলেছি। এখন নীলা আপু যদি তিলকে তাল বানিয়ে দেয়, অবশ্য বানাবেই তো, এটা তো তার অভ্যেসই। এক মিনিট অনুমানে কি বলছিলিস সামু?
কিছু না, তোমাকে সবকিছু বলতে হবে নাকি? সব বিষয়ে নাক গলাও কেন? আবির অনুর দিকে আর চোখে একবার তাকিয়ে দেখলো সে নীলা আর তার দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। আবির অনুকে জানানোর জন্য নীলার সাথে কথা বলতে থাকলো। নীলা, তুমি কিন্তু আগে চাইতে অনেক কিউট হয়ে গেছো। কথাটা শুনে অনুর কুচকানো ভ্রু আরো কুচকে গেল। তুমি আমাকে কখন দেখলে? ভালো করে তাকালেও তো না। তো কি করবে এখন? তোমার দিকে হা করে তাকিয়ে থাকবে নাকি? আছো আবির ভাইয়া একবার তাকালেই হয়। আর তুমি কিন্তু এতটাও সুন্দর না যতটা তুমি মনে করো। আমি সুন্দরের কথা কখন বললাম? আর তোরা তোদের এই অভ্যাস এখনো চেঞ্জ করলে না? সব সময় আমাকে পিঞ্চ করিস। কারণ তোমার অভ্যেস আমাদের ভালো লাগে না। নীলা আরোহী আর সামান্তা দিকে চোখ পাকিয়ে চলে গেল। এই মেয়েটা কে রে? আমার মামাতো বোন নীলা। ও, দুই হাতে চুড়িও দেখলাম। বিবাহিত নাকি? হেতের 2 বছরের একটা মেয়েও আছে। ছি, কি লজ্জা টাইপের মেয়ে। হ্যাঁ, ও এরকমই। আবির ভাইয়াকে খুব পছন্দ করত। তারপর ভাইয়া বিদেশ চলে যাওয়ার পর আর একটা ছেলেকে পছন্দ করে নেয়। তারপর বিয়ে। ছোঁয়া ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে আর শ্রাবণ ওর পেছনে। সোয়া, কিছু বলবে? না, আকাশটা দেখ কত সুন্দর। আকাশ তো সুন্দরই হয়, তবে আজকের আকাশটা একটু বেশি সুন্দর। আর আমার কাছে মনে হচ্ছে আকাশে তুই এক জ্বলন্ত তারা। মানে তুই বুঝবি না। তোমার কি হয়েছে বলো তো? একটু প্রকাশ করো তো। আর একটু ভিতরে রেখে দাও কেন? এমনি। শ্রাবণ ছাদ থেকে নেমে চলে গেল। ছোঁয়া মন খারাপ করে আকাশ দেখায় মন দিল। সামান্তা চেয়ারে পা দুলিয়ে বসে আছে আর আদনান ওর পাশে বসে গানটা গাইছে। জীবনে কি আছে আর তুমি ছাড়া, চাও যদি দূরে হয়ে যাই দিশেহারা, যাব না কথা দিলাম তোমায় ছুঁয়ে, সারাদিন সারাক্ষণ পাশে রব ছায়া হয়ে, মানে না মন ভাবেও কারণ দূরে গেলে বাড়ে জ্বালা, লাগে যে ভয় যদি কিছু হয় থেমে যায় পথ চলা, মানে না মন ভাবেও কারণ দূরে গেলে বাড়ে জ্বালা, লাগে যে ভয় যদি কিছু হয় থেমে যায় পথ চলা। ও মা, তাই? তা কিসের এত অভিমান তোমার আমার উপরে? তোর উপরে আবার কিসের অভিমান? অভিমান তো একজনের উপরেই আসছে, তাকে নিয়ে এই গানটা গাইলাম। সামান্তা কথাটা শুনে মন খারাপ করে ফেললো। আরোহী আদিলকে একটা গোলাপ দিয়ে বাড়ি দিয়েছিল। তখনই আদিল গানটা গেয়ে বসলো। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারই। প্লিজ আদিল, এই গানটা তুমি আমার সামনে গাইবে না। গান তো গানই। আচ্ছা একটা কথা বলতো, বুকে শুধু চিনচিন করে কেন? আই মিন আমেরিকা লন্ডন করে না কেন? আরোহী আদিলের কথা শুনে ফিক করে হেসে দিল। আবুল কোথাকার। হোয়াট? আবুল? আবুল আবার কি? তোমার মতো আবুল এইটা বুঝবে না। অনু উঠোনে হেঁটে হেঁটে চারদিকে দেখছে। পাশে কারো উপস্থিতি টের পেয়ে পাশে তাকালো সে। অপরিচিত একটা ছেলে। হাই, আমি বিহান। আর আপনি? অনিতা রহমান অনু। আইসিম। তা আদিল খান আর আদনান খান কি আপনার কেউ হয়? কেন বলুন তো? না মানে আপনার চেহারা আর তাদের চেহারার অনেক মিল আছে তো তাই। হ্যাঁ, আমি ওদের আপন বোন। আচ্ছা একটা কথা বুঝতে পারছি না, তারা নিজেদের নামের সাথে খান টাইটেল লাগায়, বাট আপনি যে রহমান লাগান। রহমান আমার বাবার নাম, আমি আমার বাবার নাম আমার নামের সাথে লাগাই। খুব ভালো। আপনার আর কোনো বোন নেই? কেন? এমনি। আছে, আমার যমজ বোন। ওয়াও, শুনলাম আদিল আর আদনানও নাকি টুইন, আর আপনারাও টুইন। জাস্ট অ্যামাজিং। আবির অনুকে আরেকটা অপরিচিত ছেলের সাথে কথা বলতে থেকে রেগে গিয়ে পাশে রাখা একটা চেয়ারে একটা কিক দিয়ে সেখান থেকে চলে গেল। ওরও ইচ্ছে করে ছেলেটির সাথে কথা বলছিল। আবিরকে ডাকতে দেখে সেও বাঁকা হাসলো। অনু আরোহীর দিকে যাচ্ছিল। হঠাৎ শাড়ির আঁচলে টান অনুভব করে পেছনে দেখে দেখলো আবির ওর শাড়ির আঁচল ধরে রেখেছে। অনু রাগ এবার সপ্তম আকাশে, আর রেগে তেড়ে গেল আবিরের দিকে।
এক্সকিউজ মি, যখন আমাকে আজে বাজে কথা শোনান তখন কিছু না, আর এখন যে আমার শাড়ির আঁচল টেনে ধরেছেন সেই বেলায়। আবির ওর হাতের দিকে তাকিয়ে দেখলো ওর হাতের ঘড়ির সাথে অনুর আঁচল আটকে আছে। আমি তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি যে তুমি আমাকে যতটা নোংরা মনে করো আমি ততটা নোংরা না, যদিও তোমার কাছে আমি অলওয়েজ নোংরা। দেখুন, বেশি কথা বলবেন না। আপনি আমার শাড়ি টেনে ধরেছেন, ভালো করে তাকিয়ে দেখুন। আমি দেখেছি, কিন্তু মনে হয় না তুমি ভালো করে দেখেছো। অনু আবিরের কথা শুনে ওর হাতের দিকে ভালো করে তাকিয়ে দেখলো শাড়ির আঁচল ঘড়িতে আটকে আছে। আবির অনুর আঁচল ওর ঘড়ি থেকে সরিয়ে সেখান থেকে চলে গেল। ধর, আমি সব সময় আবিরকে ভুল বুঝি, ভালো করে যাচাই বাছাই না করে ওর উপরে তো চাপিয়ে দেই। আবিরের মামা থেকে যাওয়ার জন্য ওদেরকে খুব রিকোয়েস্ট করেছে, কিন্তু আবিরের বরাবর উত্তর সে থাকবে না। তাই আবিরের জেদের কাছে হার মেনে সবাইকে চলে আসতেই হলো। অনু গাড়ির পাশে গিয়ে দেখলো এখনো তার জন্য আবিরের পাশের সিটটাই বরাদ্দ রয়েছে। অনু ব্যাক সিটে একবার চোখ বুলিয়ে দেখলো ভালো করে। শ্রাবণ ওকে ইশারায় আবিরের পাশে বসতে বলছে। অনেকক্ষণ হয়ে গেছে। অনু গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নখ কামড়াচ্ছে। আবির রেগে জোরে গাড়ির হর্ন বাজালো। অনু বুকে ফু দিয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসলো। গাড়ি চলছে তার আপন গতিতে। অনু মাথা বের করে বাইরে তাকিয়ে আছে। চারদিকে অন্ধকার নেমে আসছে। একে একে গ্রামের ছোট ছোট ঘরগুলো আলোতে ভরে উঠছে। চারদিকে সবুজ শ্যামল গাছপালা বাতাসে নড়ছে। মৃদু বাতাসের তালে তালে অনুর চুলও উঠছে। আবির একবার অনুর দিকে তাকিয়ে ড্রাইভিংয়ে মন দিল। ছোঁয়া আর আরোহী গাড়িতে উঠে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেল। সামান্তা মন খারাপ করে বসে আছে, সাথে অরিজিৎ সিং এর স্যাড সং শুনছে। কি হয়েছে তোর বলতো শামু? গাড়িতে বসার পর থেকে দেখছি মন খারাপ করে বসে আছিস, আবার এখন অরিজিৎ সিংহের ফেমাস স্যাড সং শুনছিস, কি ব্যাপার? আমাকে নিয়ে তোমাকে এত ভাবতে হবে না, আমারটা আমি নিজেই ভেবে নিব। আমার মন চাইছে তাই আমি স্যাড সং শুনছি। তোমার কোনো সমস্যা? না না, আমার কোনো সমস্যা নেই, তুই গান শুন। এদের ঝগড়ার মধ্যেই হঠাৎ জোরে ব্রেক কষে গাড়ি থেমে গেল। সবাই ভেবেছে সামান্তা আর আদনানের ঝগড়ার কারণে আবির ব্রেকে গাড়ি চালানো বন্ধ করে দিয়েছে। সামান্তা কাবা কাবা গলায় বলে উঠল, কি হয়েছে ভাই, গাড়ি থামালে যে? আই ডোন্ট নো সামো, নেমে দেখতে হবে। আবির ওর ফোনের ফ্ল্যাশ অন করে গাড়ি চেক হলো। না, গাড়িতে কোনো প্রবলেম হয়নি। গাড়ির চাকা চেক করে দেখলো সামনে একটা চাকাতে লোহা ঢুকে গেছে, যে কারণে চাকা লিক হয়ে গেছে, অর্থাৎ পাঞ্চার। ড্যাম ইট! কি হয়েছে আবির? গাড়ির চাকা লিক হয়ে গেছে। সামান্তা আরোহী আর সোয়াকে ডাক দিল। ওই ঘুম থেকে ওঠ, তোরা আজ কিভাবে বাড়ি যাবি সেটা ভাব। কেন, গাড়ির আবার কি হয়েছে? গাড়ির চাকা লিক হয়ে গেছে। ও মাই গড, এখন কি হবে? দাঁড়া, দেখছি বাবাকে কল করে কোনো গাড়ি পাঠানো যায় কিনা। শ্রাবণ ওর বাবাকে ফোন দিল, কিন্তু ফোন যাচ্ছে না। নেটওয়ার্ক চেক করে দেখলো নেটের চিহ্ন পর্যন্ত নেই। দূর, নেটও নাই। আবির অনুর দিকে তাকিয়ে দেখলো তার মধ্যে কোনো ভাবান্তরে নেই, এখনো জানালা দিয়ে বাইরেই তাকিয়ে আছে। অনু, কি করছিস? কি করবো আবার, নাচার দেখছি। অনেকক্ষণ হয়ে গেছে, সবাই চুপচাপ বসে আছে। ছোঁয়া নীরবতা ভেঙে বলল, ভাইয়া, আমার খুব খিদে পেয়েছে। আমারও। আমারও। এক কাজ করে চলো, গাড়িতে বসে না থেকে এগিয়ে গিয়ে দেখি কোনো দোকান বা দাবা পাই কিনা। ঠিক বলেছিস। আকাশে মেঘ গর্জন করছে, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। যা করার তাড়াতাড়ি করতে হবে। কেন যে এত দূর আসতে গেলাম, আসতে যেতেই 10 ঘন্টা, তার মধ্যে আবার গ্রামে। খুন করে ফেলে রেখে গেলেও তো কেউ টের পাবে না। দিলি তো ভয় পাইয়ে। এই দেখো, গাড়িটা আবার তেঁতুল গাছের নিচে এসে নষ্ট হয়েছে। এই মানে বুঝতে পারছিস কি? এই তেঁতুল গাছে ভূত আছে, আর ভূত গাড়িটা নষ্ট করেছে। এখন আমাদের সবাইকে মারবে, তারপর আমরা সবাই মরে ওই তেঁতুল গাছে পেতনি হয়ে ছুঁড়ে থাকবো আর মানুষকে ভয় দেখাবো। তোর মরার শখ বেশি হয়েছে, গিয়ে তুই মর। চল, তোকে তেঁতুল গাছের নিচে রেখে দিয়ে আসি। আরে কই যাইতাম, আমি কখনো যাইতাম না, আমি ডরাই। ওরে সিলেটি! সিলেটির আর দেখলে কি, আরো অনেক কিছু দেখার বাকি আছে। তোরা ভাব কম দেখা, আর গাড়ি থেকে নাম। ওরা 8 জন গাড়ি থেকে নেমে কিছুটা সামনে এগিয়ে গেল। একটু দূরেই একটা বাড়িতে লাইট জ্বলছে। আদিলরা সেই বাড়ির দিকে এগিয়ে গেল, কোনো সাহায্য পাওয়া যায় কিনা সেই আশায়।
আদনান আদিলদের এক জায়গায় দাঁড় করিয়ে বাড়িতে গেল। বাড়ির বারান্দায় একজন মধ্য বয়স্ক লোক একটা বেতের চেয়ারে বসে আছে। আদনান ওনাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলো খাবার পাওয়া যায় এমন কোনো দোকান বা ধাবা আছে কিনা। উনি বললেন এখান থেকে কিছুটা দূরে ডানে গিয়ে বামে একটা ছোটোখাটো ধাবা আছে, সেখানে চা নাস্তা পাওয়া যায়। আদনান ওনাকে ধন্যবাদ দিয়ে নিজেই ধাবায় গেল। ধাবায় খাওয়ার মতো শুধু চা আর সিঙ্গারাই আছে। আদনান একটা আধা লিটারের বোতলে চা নিল আর 8-9টা সিঙ্গারা নিল কাগজ মুড়ি দিয়ে, সাথে নিল কয়েকটা ওয়ান টাইম গ্লাস। সবাই আবার ইউটার্ন নিয়ে হাঁটতে লাগলো। তার মধ্যেই ঝিরিঝিরি করে বৃষ্টি পড়া শুরু হলো। আস্তে আস্তে ঝিরিঝিরি বৃষ্টি মুষলধারে বৃষ্টিতে রূপ ধারণ করলো। সামান্তা, সোয়া, অনু আর আরোহী ওরা মাথায় আঁচল দিয়ে দৌড়াতে লাগলো। সবাই এক প্রকার দৌড়েই গাড়িতে উঠে গেছে। অনু উঠতে যাবে তার আগেই গাছের শিকড়ে হোঁচট খেয়ে পড়ে গেল সে। পাও মুচড়ে গেছে। অনু পা ধরে বসে আছে, ভিজেও গেছে খানিকটা সে। আদনান অনুকে টেনে তুলে সিটে বসিয়ে দিল। ভাইয়া আমি ভিজে গেছি, খুব ঠান্ডা লাগছে। আদিল অনুর কথা শুনে ওর গা থেকে শার্ট খুলে দিল। আপাতত এটা দিয়েই ডেকে বসে থাক, ঠান্ডা কম লাগবে। আদনান চা দে, যদি চা খেলে বোনের একটু ঠান্ডা কমে। আদনান সবাইকে ওয়ান টাইম গ্লাসে করে চা দিল, সাথে সিঙ্গারা। খাওয়ার মতো এগুলোই ছিল, কিন্তু পানি কোথায় পাবো? গাড়ির পিছনে পানির বোতল রাখা আছে। তাহলে তো আবার গাড়ির পিছন খুলতে হবে। শ্রাবণ গাড়ি থেকে নেমে পানির বোতল আনতে গিয়ে দেখলো একটা চাকাও আছে। আবির ভাইয়া, পিছনে তো একটা চাকাও আছে। তাই? তাহলে তো ভালোই, লাগিয়ে দেখতো। শ্রাবণ গাড়ির চাকা লাগিয়ে আগের চাকাটা আবার গাড়ির পেছনে রেখে দিল। এবার স্টার্ট দে। আবির গাড়ি স্টার্ট দিল। কত সুন্দর করে এখন গাড়ি চলছে। অনুর ঠান্ডা এবার বেড়ে গেল। সামনে বসার কারণে বাতাসটা বেশি লাগছে, তার মধ্যে আবার প্রচন্ড ঘুমও পেয়েছে। আদিল অনুকে ঝিমোতে দেখে আবিরকে গাড়ি থামাতে বলল। কি হয়েছে? তুই ব্যাক সিটে আয়, আমি ড্রাইভিং করছি। কিন্তু কেন? আয়, তুই এতক্ষণ ধরে ড্রাইভিং করছিস। যাক, কেউ তাহলে অন্তত আমার দরদ বুঝলো। আবির ব্যাক সিটে এসে বসলো আর আদিল ড্রাইভিং সিটে। অনু কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেল। আদিল আলতো করে অনুর মাথা ওর কাঁধে এনে রাখলো। আবিরের কাছে এবারে স্পষ্ট আদিল কেন ড্রাইভিং সিটে বসেছে। আরোহী, সামান্তা, সোয়া একটা আরেকটার ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে আছে আর আবিররাও ঝিমোচ্ছে। প্রায় 3 ঘন্টা পর ওরা এসে বাসায় পৌঁছালো। অনু পায়ে ব্যথার জন্য হাঁটতেই পারছে না, তখন পা মুছড়ে গেছিল। তাই আদিল অনুর কাছে এসে ওকে পাজা করে তুলে নিল। ভাইয়া তুমি শুধু অনুকে আদর করো, আমাকে কেন করো না? ওরে আমার বোন রে। আদনান ছোঁয়ার কাছে এসে ওকে কোলে তুলে নিল। এখন ঠিক আছে? একদম। আদনান আর আদিল ওদের দু বোনকে কোলে করে বাসায় ঢুকলো। ড্রয়িং রুমে ওদের মা বাবা সবাই বসে আছে। অনু আর ছোঁয়াকে কোলে দেখে ওদের বাবা মা খুব ঘাবড়ে গেল। কি হয়েছে ওদের? মা, তোমার মেয়ে অনুর পা মুচড়ে গেছে, হাঁটতে পারছিল না, তাই ওকে কোলে নিয়েছিলাম। এখন তোমার ছোট মেয়ের মন্তব্য হলো তাকে নাকি কেউ ভালোবাসে না, তাই আদনানও ওকে কোলে নিয়েছে। বাহ রোমানা, তোর ছেলেগুলো কিন্তু তোদের বোনকে খুব ভালোবাসে। ভালোবাসবো না? আমাদের দুই বোন, আমাদের দুই ভাইয়ের চোখের মণি। হ্যাঁ দেখো না, আমরা তো গাঙের চলে ভেসে ভেসে আসছি। দুই ভাই থেকে একটা ভাইরও আমাদের দুই বোনের দিকে নজর পড়ে না। পরে কোলে নিব, এখন না, একেবারে বিয়ের সময় কোলে করে গাড়িতে দিয়ে আসবো। লিসেন, বিয়ের সময় কোলে নিতে হবে না, আমরা নিজেই হেঁটে যেতে পারবো। হেই, তোরা কি শুরু করেছিস? যা গিয়ে চেঞ্জ করে এসে ডিনার কর। রাত 12:30। অনু একের পর এক হাঁচি দিয়েই যাচ্ছে। কিছুক্ষণ পর আদনান হাতে করে কয়েক পাতা মেডিসিন নিয়ে এলো। বোন, এগুলো খাম, দেখিস বেটার ফিল করবি। অনু ছলো চোখে ওর ভাইয়ের দিকে তাকালো। খুব ভালোবাসে ওর ভাইয়া ওকে। অনু আদনানকে হালকা করে জড়িয়ে ধরলো। আদনানও বোনের মাথায় একটা চুমু দিয়ে চলে গেল। আদনান চলে যাওয়ার পরই আদিল হাতে করে চা নিয়ে এলো। চা কেন ভাইয়া? চুপ, কোনো কথা না। আদা দিয়ে কড়া করে চা বানিয়ে এনেছি। তুই না আমার হাতের চা খেতে খুব ভালোবাসিস, তাহলে এবার চুপটি করে চা খেয়ে তারপর মেডিসিন খেয়ে শুয়ে পড়বি, কেমন? ভাইয়া আসলে তোমরা খুব ভালো, খুব কেয়ারিং। তোমাদের মতো ভাই যাতে সবার হয়, খুব গর্বিত আমি তোমাদের মতো ভাই পেয়ে। পাগলি একটা। আদিল অনুর কপালে একটা চুমু দিয়ে চলে গেল। আমার কিন্তু এবার হিংসে হচ্ছে। কেন? তোর ভাইয়েরা তোকে কত ভালোবাসে, আর আমার ভাইয়েরা? তোর ভাইয়েরাও?
তোদেরকে খুব ভালোবাসে, কিন্তু আমার ভাইদের মতো প্রকাশ করতে পারে না। চল শুয়ে পড়। ঘুমের মধ্যেই অনু টের পাচ্ছে ওকে কেউ আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে। এমনকি অনুর মুখে তার শ্বাস প্রশ্বাসও আষ্টে পড়ছে। অনু আর দেরি না করে ফট করে চোখ খুলে বালিশের নিচ থেকে ফোনটা দিয়ে ফ্ল্যাশ অন করে দেখলো সামান্তাকে জড়িয়ে ধরেছে। অনু সামান্তাকে ঠেলে দূরে সরিয়ে দিল। সুবাহান আল্লাহ, এমনভাবে ধরেছিল যেন মনে হচ্ছিল এক্ষুনি প্রাণটা বেরিয়ে যাবে। সকাল সকাল সামান্তার কান্নার আওয়াজ শুনে ঘুম থেকে উঠলো অনু। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 11টা বাজে। ও মাই গড, কাল রাত করে ঘুমানোর জন্য আজ উঠতে লেট হয়েছে। কিন্তু সামান্তা কেন কাঁদছে সেটাই বুঝতে পারছে না অনু। মাথা ব্যথার পাশাপাশি গলাও ব্যথা করছে। অনু সামান্তার কাঁধে হাত রাখতে সামান্তা কান্নার বেগ বাড়িয়ে দিল। কি হয়েছে শামু, কাঁদছিস কেন? সামান্তা চোখের জল মুছে নাক টেনে বলল, আমার খুব পেটে ব্যথা করছে। তাই বলে কাঁদবি? ওষুধ খাইলে কমে যাবে। খেয়েছি, কমে না। দেখ, ইনশাল্লাহ ধীরে ধীরে কমে যাবে। তাই বলে কাঁদবি? ওষুধ খেলেই তো কমে যাবে। ড্রয়িং রুমে বসে সবাই মন খারাপ করে বসে আছে, কারণ আজ অনুরা ফিরে যাবে। ছোঁয়া আর চোখে শ্রাবণের দিকে তাকাচ্ছে। শ্রাবণ কয়েকবার ছোঁয়ার দিকে তাকিয়ে শেষে আর তাকায়নি। আদনানরা সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লো। বাড়িতে এসে ওরা 4 ভাই বোন মন খারাপ করে বসে আছে। অনুর মনটাও ভারী হয়ে আছে। 2 দিন আবিরের কাছে থেকে এখন যেন আবিরকে না দেখলে তার ভালোই লাগছে না। অনু অনেক ভেবে চিনতে আবিরকে ইনবক্স করলো। অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু আবির এখনো অনুর মেসেজে রিপ্লাই করেনি। রিপ্লাই করবে দূরের কথা, সিনও করেনি, করবেও না। ফেসবুকে যেমন নাম দিয়ে ফেসবুক খুলেছে, আবির তো চিনতেই পারছে না নিজের পরিচয় দিতেও কেমন লাগছে। অনু মন খারাপ করে একটা উপন্যাস নিয়ে বসলো। উপন্যাসের কয়েক পাতা পড়ে অনু আদনান আর আদিলের কাছে চলে গেল। গিয়ে দেখলো ওরা 2 ভাই কি যেন কথা বলছে আর হাসছে। অনুকে দেখে দুজনই কথা বলা বন্ধ করে দিল। বোন, তোর গলা ব্যথা কমেছে? ওই একটু একটু। আচ্ছা, তোমরা কি নিয়ে ডিসকাস করছিলে? কিছু না। বলো বলো। আসলে কাল তোকে পাত্রপক্ষ দেখতে আসবে, সেটা নিয়ে কথা বলছিলাম। মজা করছো আমার সাথে? না বোন, মজা না, সত্যি কথাই। কিন্তু এটা তোমাদের কে বললো? একটু আগে আম্মু বললাম। দেখো ভাইয়া, এসব নিয়ে মজা করবে না বলে দিলাম। ঠিক আছে, আর মজা করব না। আচ্ছা ভাইয়া, তোমাদের খারাপ লাগছে না কেন? মামার বাসা থেকে চলে আসার জন্য? হ্যাঁ, খারাপ তো লাগছেই। আদিল কিছু বলার আগে ওর ফোনে কল আসলো। অনু উকি দিয়ে ফোনের স্ক্রিনে আরোহীর নাম দেখে কিছুটা অবাকই হলো। আদিল অনুর দিকে তাকাতে অনু চোখ সরিয়ে এমন ভাব নিল যে সে কিছুই দেখেনি। তোরা থাক, আমি একটু কথা বলে আসছি। কে কল দিয়েছে ভাইয়া? ওই আমার এক ফ্রেন্ড, স্পেশাল ফ্রেন্ড আর কি। আচ্ছা, স্পেশাল ফ্রেন্ড। বলো বলো, কথা বলো। সন্ধ্যায় আম্মা, নুডলসের পকোড়া বানিয়ে দাও, কতদিন ধরে খাই না। অনু প্লেট হাতে নিতে নিতে বলল, হ্যাঁ মা, সাথে তোমার হাতের সে বিখ্যাত মালাই চাটাও বানিয়ে দিও। আদনান কিচেনে ঢুকতে ঢুকতে বলল, আর পাটিসাপটা হলে তো কথাই নেই। অনুর মা হাতের খুন্তিটা রেখে ওদের দিকে একটু রাগী দৃষ্টিতে তাকিয়ে বলেন, আরেক নবাব কই? সেও আসুক, এসে হুকুম করুক। এই তো মা, আমি এসে গেছি। আজ এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পরোটা খেলে মন্দ হয় না। অনুর মা ড্রয়িং রুমে উকি দিয়ে আদনানের বাবাকে বলেন, কই গো, শুনছো? তোমার ছেলেমেয়েরা হুকুম করছে, তা তুমি করবে না? তুমিও করো, তুমি বাদ যাবে কেন? হ্যাঁ, হুকুম তো করবই। আমার হুকুম হলো আজ আমার ছেলেমেয়েরা আমাকে স্যানকস বানিয়ে খাওয়াবে। কি আমরা? আচ্ছা, এটা কোনো ব্যাপার না, আজ না হয় আমরাই বানাবো। আদনান কথা বলার মধ্যেই খেয়াল করলো অনু থালা বাসন নিয়ে বেসিনের দিকে যাচ্ছে। আদনান তাড়াতাড়ি গিয়ে ওরা হাত থেকে বাসন নিয়ে নিল। কি করছো ভাইয়া? এগুলো দাও, আমি ধুবো। আমি ধুয়ে দিব, তুই গিয়ে অন্য কিছু কর। কিন্তু কেন? তোর এমনিতে ঠান্ডা লেগেছে, এখন আরো পানি লাগালে আরো বেশি ঠান্ডা লাগবে। তুই বরং অন্য কিছু কর গিয়ে। আমি পকোড়া বানাবো। তাহলে আমি পরোটা। আমি মালাই চা। আর আমি পাটিসাপটা। বাস হয়ে গেল। তা আর লেট কিসের? কাজে লেগে পড়ো। আবির হাতে কফি নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। 2 দিন তো ছলে বলে অনুর কাছাকাছি থাকতে পেরেছে। আজ কেমন যেন বড্ড একা একা লাগছে। অনুকে দেখতে খুব মজা হয়েছে। যতই হোক ও ভালোবাসে সে অনুকে।
অনুর কান্না কান্না ফেস, রাগি মুড সব কিছুই আবির খুব মিস করছে। ঘড়ির সাথে শাড়ির আঁচলও আবিরই আটকে ছিল, যাতে অনু আবিরের সাথে কথা বলে। পাশে কারো উপস্থিতি টের পেয়ে দেখলো সামান্তা এসেছে। অনুকে খুব মিস করছো তাই না ভাইয়া? একদম না। তাহলে দৃষ্টি লুকাচ্ছ কেন? আমার দিকে তাকিয়ে বলো। ওই আসলে না। আমি জানি ভাইয়া, অনুর জন্য তোমার মনে এখনো ভালোবাসা আছে, যেমনটা আগেও ছিল। অনু এটা বুঝলো কই? বুঝেছো ভাইয়া, অনুও তোমাকে খুব ভালোবাসে। মিথ্যা বলিস কেন? ওয়েট। সামান্তা ওর রুম থেকে একটা ডায়েরি নিয়ে এলো। এটা তো তোর ডায়েরি। কাল অনু নিজের ডায়েরি মনে করে কিছু লিখে রেখে দিয়েছিল। আমি ডায়েরিটা বের করে পড়তে লাগলো। তাকেই ভালোবাসো যে তোমাকে ভালোবাসে। আমার ক্ষেত্রে তা ভিন্ন হয়ে গেছে। আমি যাকে ভালোবাসি সে আর আমাকে ভালোবাসে না। ভালোবাসা দূরে থাক, দু চোখেও সহ্য করতে পারে না। সামান্য একটু অপমানের জন্য যে আমাকে এত তাড়াতাড়ি ভুলে যেতে পারে, তাকে আমি কি করে ভালোবাসি? আমি যখন বিদেশে চলে যাই তখন খুব কান্নাকাটি করি আমি, যে আমার দোষে তাকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। আবির চলে যাবার পর থেকে আমি কোনো ছেলের সাথে আজ পর্যন্ত কথা বলিনি। শুধু এটাই মনে হতো কথা বললে আবির রাগ করবে। আমি বাইরে থেকে আবিরের সাথে যতই রুড হই না কেন, ভেতর থেকে তার দিকে একেবারেই দুর্বল। আমি আমার ভুল বুঝতে পারছি, আর এটার জন্য আমার খুব আফসোস হয় যে আমি আবিরের মতো একজন প্রেমিককে দূরে ঠেলে দিয়েছি। সব শেষে বলবো, ভালোবাসি আবির। আবির সামান্তার হাতে ডায়েরিটা দিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওর দিকে তাকিয়ে বলল, এখন আমার তাহলে কি করা উচিত? অনুকে দেখবে? কিভাবে? ভিডিও কলে। আচ্ছা, কল দে। সামান্তা ছোঁয়ার হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিল। ছোঁয়ার কাছেই ফোন থাকার জন্য সে সাথে সাথে কলটা রিসিভ করে নিল। হাই সামু। হাই। অনু কোথায়? অনু ওখানে, ওই যে। ছোঁয়া ব্যাক ক্যামেরা দিয়ে অনুকে দেখাচ্ছে। অনু তখন চুলায় পাতিল বসিয়ে আদনান আর আদিলকে কি যেন দেখিয়ে দিচ্ছে। অনু, সামান্তা কল করেছে। দে আমার কাছে। সামান্তার সাথে কথা বলার সময় অনুর চোখ পড়লো আবিরের শার্টের দিকে। ওর একটু শার্ট দেখা যাচ্ছে। সামান্তাকে বিজি বলে ফোন রেখে দিল। ফোন রাখলো কেন? অনু বোধহয় তোমাকে দেখে ফেলেছে, তাই কল কেটে দিয়েছে। অনু, ছোঁয়া, আদনান, আদিল ওরা স্ন্যাক্স বানিয়ে ওদের বাবা মার সামনে রাখলো। ওদের বাবা মাও খুব খুশি, সবকিছু অনেক ভালো হয়েছে। অনু আড়ালে গিয়ে কাশছে। আদিল মুখে পকোড়া দিতে গিয়েও দিল না, অনুর কাছে গেল আগে। বোন কাশছিস? হ্যাঁ ভাইয়া, খুব কষ্ট হচ্ছে। বাসায় হিস্টাসিন নেই? না, শেষ হয়ে গেছে। দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি, একটু ধৈর্য ধর। ভাইয়া, খেয়ে তারপর যেও। আগে আমার বোন, তারপর খাওয়া দাওয়া। আদিলকে বেরিয়ে যেতে দেখে আদনান ওকে ডাক দিল। আদিল, কই যাস? অনুর জন্য ওষুধ আনতে। কি হয়েছে বোনের? ও কাশছে। তাহলে দাঁড়াম, আমিও আসছি। আদনানও আদিলের সাথে চলে গেল। ধুর, আমার চেয়ে কেন অসুখ হয় না? ছোঁয়ার কথা শুনে ওর মা বাবা হেসে দিলেন। মনের মতো ছেলে মেয়ে পেয়েছেন ওনারা। বোনদের এত ভালো কেয়ারিং ভাই দিতে পেরে নিজেদের কাছে নিজেদের খুব ভালো লাগছে। 5 মিনিটের মধ্যেই ওরা দুই ভাই ওষুধ নিয়ে হাজির। আদনান পাতা থেকে ওষুধ বের করছে আর আদিল পানি আনতে গেছে। অনুকে ওষুধ খাইয়ে দিয়ে ওর গায়ে শাল জড়িয়ে দিল আদনান। আমি চাটা বানিয়ে আনছি। একদম নড়াচড়া করবি না, সোফায় চুপটি মেরে বসে থাকবি। আমি চা বানিয়ে আনছি। দুধ দিয়ে চা খেলে কাশ আরো বাড়ে। আমি লিকারের চা বানিয়ে আনছি, আর আমরা আজ সবাই লিকারের চা খাবো। মালাই চা অনুর অসুখ কমলে তারপর খাবো। আদিল চা বানিয়ে কাপে করে এনে অনুর হাতে দিল। অনু ছলো ছলো চোখে আদিলের দিকে তাকিয়ে আছে। আদিল একটু হালকা হেসে অনুর মাথায় হাত বুলিয়ে দিল। আমরা খুব খুশি আবদান আর আদিলের মতো ভাই তোমাদের উপহার দিতে পেরে। পৃথিবীতে হয়তো এদের মতো ভাই খুব কমই আছে। একদম তাই। আমার খুব ভয় করে মা, আমি সবসময় এরকম ভালোবাসা পেয়ে যাব তো, নাকি তোমাদের ছেড়ে হারিয়ে যাব কোথাও। একটা চর মারবো। এসব কি ধরনের কথা? আর এরকম কথা বলবি না। আমাদের ছেড়ে কোথায় হারিয়ে যাবি তুই? আমার খুব ভয় করে ভাইয়া। যতই তোমাদের ভালোবাসা পাচ্ছি ততই মনে হচ্ছে আমার মায়া কেমন যেন কমে যাচ্ছে। আর বোধহয় তোমাদের ভালোবাসা পাবো না, তার আগেই ছড়ে পড়ে যাব। আমি তোমাদের ছেড়ে যেতে চাই না ভাইয়া। মা, তোমার মেয়েকে চুপ করতে বলো। অনু, এসব কি ধরনের কথা? কেন তুমি ঝরে পড়ে যাবে? যে জায়গায় আদিল আর আদনানের মতো ভাই তোমাদের ছায়া হয়ে আছে।
ইদানিং আমার এমনই মনে হয় মা, কেমন যেন মনে ভয় ঢুকে গেছে। ভয়কে দূরে ঠেলে আবার আগের মতো হয়ে যা। আমি তো আদিল আর আদনানের মতো ভাই পেয়ে খুব হ্যাপি। মনে হয় আমার মতো সৌভাগ্যবান বোন আর নেই। সব প্যারা নাই, চিল। আদনানের মা সবাইকে রাতের খাবারের জন্য রাখছেন। আদিল আর আদনান ডাইনিং রুমে গিয়ে বসলো, দেখলো সবাই আছে কিন্তু অনু নেই। এ কি মা, অনু কোথায়? হ্যাঁ মা, বোন কোথায়? ও খাবে না? আমি ওকে ডেকেছি, ও বলল শরীর নাকি ভালো না। আমাদের আগে জানোনি কেন? চল গিয়ে দেখে আসি। আদিল আর আদনান অনুর রুমে গিয়ে দেখলো অনু গায়ে কাঁথা টেনে শুয়ে আছে। আদনান গিয়ে অনুকে ডাক দিল। অনুর কপালে হাত রাখতে দেখলো জ্বরে গা পুড়ে যাচ্ছে একেবারে। আদিম, বোনের শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে। তুই এক কাজ কর, তুই বোনের জন্য প্লেটে করে খাবার নিয়ে আয়, আর আমি ওকে জলপট্টি দিচ্ছি। খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিব। আদনান একটা বাটিতে করে পানি এনে তাতে তোয়ালে ভিজিয়ে অনুর মাথায় জলপট্টি দিতে লাগলো। আদনানের মনে যেন থুকপুক থুকপুক করছে। শুধু আজ অনুর বলা কথাগুলো মনে পড়ছে। আদিল প্লেটে করে খাবার নিয়ে এলো। আদনান অনুকে তুলে বসিয়ে দিল। আদিল নিজ হাতে অনুকে খাইয়ে দিচ্ছে, আর আদনান অনুর এক পাশে বসে জলপট্টি দিয়ে দিচ্ছে। আদিল ওকে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে চলে গেল। আদনান এখনো মাথায় জলপট্টি দিচ্ছে। ভয় পাস না বোন, কাল হয়তো বৃষ্টিতে ভিজে তারপর আবার শরীরে বাতাস চলে গেছে, তাই জ্বর এসেছে। কমে যাবে, চিন্তা করিস না। কাল সকালে ডক্টরের কাছে নিয়ে যাব। আদনান উঠে গিয়ে সোহাকে ডাক দিল। সোহা প্লেট রেখে আদনানের কাছে এলো। ডাকছিলে ভাইয়া? তুই ওকে খাইয়ে দিতে পারলি না? আমি ওকে ডেকেছি, কিন্তু ও বলল ও খাবে না, তাই। ঠিক আছে, ওর দিকে খেয়াল রাখবি। জ্বরের সময় বেশি পানির তৃষ্ণা লাগে। ওকে জিজ্ঞেস করে দেখিস পানি খেতে চাই কিনা। সে না হয় জিজ্ঞেস করব, তুমি খাবে না? রুমে পাঠিয়ে দিস। আরোহী মাথায় হাত দিয়ে বসে আছে, আর সামান্তা ওর পাশে বসে আছে। ওষুধের পাতা থেকে ওষুধ বের করছে। আবির আর শ্রাবণ কথা বলে বলে একসাথে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। সামান্তা আরোহীকে ওষুধ খাওয়াতে দেখে ওদের দিকে দ্রুত পায়ে এগিয়ে গেল। কি হয়েছে রোহিত? সামান্তা আর আরোহী কিচ্ছু বলছে না। কি হলো শামু, বলছিস না কেন? কি বলবো তোমাদের? হ্যাঁ, কি বলবো? এই 2 ঘন্টা যাবৎ রুহির মাথায় ব্যথায় ছটপট করছে, সেদিকে কারো খেয়াল আছে? অনুর ভাইদের দেখেছো? অনু সামান্য হাঁচি দিয়েছিল বলে ওর ভাইরা 4 মেডিসিন নিয়ে হাজির। হাজার হোক, তোমরা ওদের মতো হতে পারবে না। আমরা জানতাম নাকি? আর কে বলেছে আমরা ওদের মতো হতে পারবো না? আমাদের ভালোবাসা পেয়েছিস বলে এত বড় হয়েছিস। আর মাথা ব্যথাই তো কমে যাবে, তুই তো মেডিসিন দিয়েছিস ওকে। আর পরের বার থেকে আমরাও খেয়াল রাখবো। আমরাও দেখবো কিভাবে আদনানদের মতো কেয়ারিং ভাই না হতে পারি। আদনান এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে। আজ কেন জানে না সামান্তাকে খুব মনে পড়ছে। ঝুম ধরায় বৃষ্টি পড়ছে বাইরে। আদনানের কালকের বৃষ্টির কথা মনে পড়ে গেল। কাল সামান্তা যেভাবে মাথায় আঁচল দিয়ে দৌড়াচ্ছিল, সেই দৃশ্যটা আদনানের চোখে ভেসে উঠছে। কাল কেন আদনানের ওই কথাটা শুনে সামান্তা রাগ করেছে সেটাও জানতে পারো না। সে তো মজা করে বলেছিল, তবে সামান্তার মনে যে কিছু চলছে সেটাও বুঝে গেছে। আদনান আদিলের দিকে তাকিয়ে দেখলো সে ফোনে কার সাথে যেন কথা বলছে। আদনান ব্যালকনি থেকে চলে গেল সোজা অনুর রুমে। গিয়ে দেখলো অনু হাত দিয়ে কি যেন খুঁজছে। কি হয়েছে বোন? ভাইয়া, আমি পানি খাবো, জগটা কোথায়? দাঁড়া, আমি দিচ্ছি। আদনান অনুকে পানি খাইয়ে দিয়ে ওর রুম থেকে চলে গেল। এদিকে আবিরের খুব ইচ্ছে যাচ্ছে অনুর কণ্ঠ শুনতে, তাই সে হোয়াটসঅ্যাপ থেকে ফোন দিল। অনুর ফোন ওর পাশে ছিল, ফোন সাইলেন্ট না থাকায় বেজে উঠল। এত রাতে অনুর নম্বর থেকে ফোন আসাতে অনু বেশ বিরক্ত বোধ করলো। জরুরি ফোন ভেবে রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে কোনো উত্তর আসছে না। অনু আবারও কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, কি হলো, কথা বলছেন না কেন? কে আপনি? আর জরুরি ফোন না হলে এত রাতে ফোন দিয়ে বিরক্ত করেন কেন? এটা কি ধরনের ম্যানার্স? আবির খট করে ফোনটা কেটে দিল। অনুর কাঁপা কাঁপা কণ্ঠ শুনে এটা বুঝতে পারছে যে অনু অসুস্থ। আদিল সকালে ঘুম থেকে উঠেই আগে অনুর রুমে গেল, কিন্তু না, অনুর রুমে নেই। ব্যালকনিতে গিয়ে দেখলো অনু রেলিংয়ে হাত দিয়ে বাইরে তাকিয়ে আছে। এখন কেমন লাগছে? আগের চাইতে অনেকটাই বেটার। ঠিক আছে। আবির, অনেকদিন তো হলো, এবার কিছুতে জয়েন করো। সেসব পরে দেখা যাবে। তোমরা ভাইয়ের জয়েন নিয়ে পড়ে আছো। আমার মনে হয় ভাইয়ের আগে বিয়ে করা উচিত, তখন দেখবে বউয়ের বেড়ায় এমনিতেই জয়েন করবে। ডিরেক্টলি বলে দে তোর বিয়ে করা দরকার, আমাকে এর মধ্যে টানিস কেন? তোমাদের 4 জনের একসাথে বিয়ে দিয়ে দিলে কেমন হয়? দারুণ, 2 জন যাবে আর 2 জন আসবে।
মা, আমার মনে হয় শ্রাবণ ভাইকে আর সিঙ্গেল রাখা যাবে না। রুহি, তোর মাথা ব্যথা কমেছে? না, কমেনি, এখন কমেছে। তোমরা যে জিজ্ঞেস করেছো তাই কমে গেছে। আমার খুব ভয় হয় শামু। ওয়াই? তুই যেরকম প্যাস করে কথা বলিস, এটা না হয় যে তোর শ্বশুর বাড়ি থেকে ঝাড়ু পেটা করে বের করে দেয়। একদম পিঞ্চ করবে না। কারো কোনো আপত্তি না থাকলে আমি কি একটা গুরুত্বপূর্ণ কথা পেশ করতে পারি? হ্যাঁ, করো। আসলে বাবা, হয়েছে কি, তোমার দুই ছেলে তোমার দুই ভাগ্নির ওপরে ফিদা, ডুবে ডুবে জল খাচ্ছে, মানে ভালোবাসে আর কি। এখন কথাটা হলো, অনু আর ছোঁয়াকে ভাবি বানাতে কিন্তু আমার কোনো আপত্তি নেই। কিরে শামু, তোর কি কোনো আপত্তি আছে? একদম না। আবির তখন পানি খাচ্ছিল। আরোহী আর সামান্তার কথা শুনে সেই যে কাশি উঠলো, আর থামার নামই নেই। শ্রাবণ আবিরের পিঠে চাপড় দিতে দিতে ফিসফিস করে বলতো, এইটুকু শুনে এরকম অবস্থা? যখন আরো ভয়ানক কথা শুনবে তখন অবস্থাটা কেমন হবে ভাবতে পেরেছো? শ্রাবণ মেয়েকে এসে ওর মা বাবার দিকে তাকিয়ে বলল, মা বাবা, শুধু আমরাই ডুবে ডুবে জল খাচ্ছি না, তোমার দুই মেয়েরাও কিন্তু ডুবে ডুবে জল খাচ্ছে। মানে সামান্তা আর আরোহীও? হ্যাঁ, রুহি, আদিল আর শামু, আদনান। শ্যাট আপ ভাইয়া, না জেনে কিচ্ছু বলবে না, ওকে? আমার আর আদনানের মধ্যে কিচ্ছু নেই, তবে রুহিতটা সত্যি। কিছু নেই তো কি হয়েছে, কিছু হয়ে যাবে। সত্যি যদি কিছু হয়ে যেত। পরের দিন অনু নিচে গিয়ে দেখলো ওর মামা মামি আর কাজিনরা সব ড্রয়িং রুমে বসে আছে। অনু ওদেরকে দেখে খুশি হলো। ওর মামা মামির হঠাৎ আগমনটা বুঝতে পারছে না। অনু ধীর পায়ে এগিয়ে আরোহীর পাশে বসলো। আবির আর অনুর অনেকবার চোখাচোখি হয়েছে। যতবার অনু আবিরের দিকে তাকিয়ে আছে ততবারই দেখলো আবির ওর দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। বাচ্চারা, তোমরা একটু বাইরে থেকে ঘুরে আসো, আমরা কিছু দরকারি কথা বলতে চাই। ওরা সবাই অনুর মায়ের কথা শুনে চলে গেল। অনু ওর রুমে গিয়ে দরজা বন্ধ করতে যেতেই আবির এসে হাত দিয়ে আটকে দিল। অনু আবিরকে দেখেই দু কদম পিছিয়ে গেল। আপনি আপনি কেন এসেছেন আমার রুমে? তুমি সত্যি বুঝতে পারছো না? কি বুঝতে পারবো? আমার কিছুই বোঝার নেই। তুমি আমাকে ভালোবাসো না? না, বাসি না। আর হঠাৎ ভালোবাসার কথা উঠছেই বা কেন? ভালোবাসো না, ঠিক আছে। আমি অন্য কাউকে বিয়ে করলে সেটা টলারেট করতে পারবে তো? কেন পারবো না? সিরিয়াসলি? কিন্তু আমি যে জানি তুমি আমাকে ভালোবাসো। মিথ্যে কথা। তাই? আবির ওর পকেট থেকে একটা কাগজ বের করে সেটা অনুর হাতে দিল। অনুর কাগজটা দেখে চমকে উঠলো। বুঝতে আর বাকি নাই কি লেখা আছে এই কাগজে। এটা আপনি কোথায় পেলেন? সামান্তা ডায়েরিতে। অনু কথাটা শুনে জিভে কামড় দিল। সেদিন আবেগের বশে সামান্তার ডায়েরিতে সব লিখে রেখে চলে এসেছিল। আমি জানতাম এই কাগজটা কাজে লাগবে, তাই সাথে করে নিয়ে এলাম। অনু কিচ্ছু বলছে না, মাথা নিচু করে রেখেছে। কি হলো? দেখো, রাগ অভিমান করা উচিত ছিল আমার, কিন্তু আমি সব অভিমান দূরে ঠেলে দিয়ে আবারও তোমার কাছে ফিরে এসেছি। তুমি কি এবারও আমাকে ফিরিয়ে দিবে অনু? অনু আবিরের কথা শুনে মাথা তুলে ওর দিকে তাকিয়ে গিয়ে জড়িয়ে ধরলো। আর কখনো আপনাকে ফিরিয়ে দেব না। আমি যে খুব বড় ভুল করে ফেলেছিলাম আবির। আপনার ভালোবাসায় যে আমার লাইফে বৃষ্টি হয়ে নামার মতোই। আবির অনুকে তার বুকে পেয়ে পরম যত্নে জড়িয়ে ধরলো। আদনান অনেকক্ষণ যাবৎ সামান্তার পেছন পেছন ঘুরছে, কিন্তু সামান্তা আদনানকে পাত্তাই দিচ্ছে না। আদনানের এবার খুব রাগ হচ্ছে। এনাফ সামান্তা, কি মনে করেছিস নিজেকে? এত সময় ধরে তোর সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু তুই আমায় পাত্তাই দিচ্ছিস না। ওয়াই? কেন পাত্তা দিব? পাত্তা দেওয়ার মতো তো একজনই আছে। আমাকে আবার কিসের দরকার যে আমার পিছন পিছন আসছো? আরেকজন মানে কে আরেকজন? সেটা তো আমার চাইতে তুমিই ভালো জানো। কেন মনে নেই সেদিন যে বলেছিলে? আদনান এবার বুঝতে পারলো সামান্তার রাগ করার আসল কারণ। ও, এই ব্যাপার। সেটা তো আমি ফান করে বলেছিলাম। দেখতে চাইছিলাম সামান্তা রাগ বা জেলাস ফিল করে কিনা। এবার দেখে রাগ আর জেলাস করে আমার সাথে কথা বলে বন্ধ করে দিচ্ছেন। শয়তান। সামান্তা আদনানের বুকে কিল ঘুষি দিচ্ছে আর আদনান খিলখিল করে হাসছে। তুমি হাসছো? তো কাঁদবো নাকি? এই কিল ঘুষি দেওয়ার জন্যই তো তুই আমার কাছে এসেছিস। আদনানের কথা শুনে সামান্তা পিছিয়ে গেল। ছোঁয়া আর শ্রাবণ ছাদে দাঁড়িয়ে আছে। কেউই যেন কোনো কথা বলছে না, শুধু একজন আরেকজনের দিকে আর চোখে তাকাচ্ছে বারবার। এইভাবে তাকাচ্ছ কেন? তুই আমার দিকে এভাবে তাকাচ্ছিস কেন সেটা বল। আমি তাকাইনি। স্ট্রেঞ্জ, তাহলে দেখলি কি করে আমি তোর দিকে তাকিয়ে আছি? ছোঁয়া এবার কিছু বলতে পারছে না, শুধু আমতা আমতা করছে।
শ্রাবণ সোয়ার দিকে এগিয়ে এসে ওর হাত শ্রাবণের হাতে নিল। তুই এখনো বুঝতে পারিস না সোয়া? তুই কি এতটাই অবুঝ? মানে? ভালোবাসি সোয়া। সোহার চোখ ছলছল করছে। সে শ্রাবণের দিকে একবার তাকিয়ে ওর বুকে মাথা রাখলো। শ্রাবণ বুঝকে হাসছে। সে তার উত্তর পেয়ে গেছে। আদিল আর আরোহী তো বিয়ে করার জন্য এক পায়ে খাড়া। অ্যাট লাস্ট আমরাও বিয়ে করতে যাচ্ছি। তুই তো এটাই চাইছিলিস। আর তুমি বোধহয় চাওনি। আদনান, আদিল, আবির, শ্রাবণ ওরা সবাই ড্রয়িং রুমে বসে আছে। পাশে বসে আছেন ওদের বাবা মা। ওনারা আজকেই ওদের এঙ্গেজমেন্ট করিয়ে ফেলতে চান। আদিলরা এক এক করে সবাই সবার হবু স্ত্রীদের আঙুলে রিং পরিয়ে দিল। অনুর মা আবিরের মায়ের দিকে তাকিয়ে বললেন, তাহলে এখন থেকে আমরা বেআইন, তাই তো? এখন থেকে কিন্তু তোমাদের বাড়িতে গেলে বড় বড় মাংসের পিস খাবো। শত হোক নিজের ছেলে আর মেয়েদের শ্বশুরবাড়ি বলে কথা। তুই আবার ছোট ছোট পিস কবে থেকে খাচ্ছিস? আবিরের বাবা আর অনুর মায়ের কথা শুনে সবাই হেসে দিলেন।